we're back again with another live. আজকের যে টপিকটা is a very interesting topic. It's parenting and coaching that have an influence on female athletes. We will hear from female athletes as well. আর আমরা coaches point of view to দেখবো, parenting point of view to দেখবো. First of all, আমি just introduce করি. I'm going to start off with আমাদের যে প্যারেন্টস, দুজন প্যারেন্টস আছে, one is Mrs. Simra Shireen Hussain Tania, and another one is Kausar Hussain Chaudhary. So we will have them as our parenting panels, and we'll have two coaches as well, which is Jason Sharma and Naizi Amalya, and one athlete. I'm also an athlete, so another athlete would be Nabila Islam Niba. First of all, আমরা প্রথমেই শুনবো হচ্ছে with just the introduction and all. প্রথমে আমরা athlete থেকে শুনবো, which is Nabila. If you could start off by introducing yourself. আমি 2013 থেকে আসলে বাস্কেটবল থেকে আমার স্টার্টিং হয় প্লেইংটা আর কি। এরপরে যখন আমি ইউনিভার্সিটিতে স্টার্ট করি, দেন আমি আসলে গ্র্যাজুয়ালি আমি ফুটবল স্টার্ট করি, এরপর আমি কারাটেও স্টার্ট করি। তো এর পরবর্তীতে যেটা হয় যে বাস্কেটবলতে যেটা হয় আমার, যেহেতু আমি আফটার কলেজ আমি আসলে বাস্কেটবলটা স্টার্ট করি, তো আমার প্যারেন্টসরা ফার্স্টে যেটা করতো যে আমার ছোট ভাই আর আমার বাবা ছিল আর কি, আমার আব্বু দুজন আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করতো খেলার ক্ষেত্রে, দিত আমাকে। বাট আমার আম্মু তখন আসলে এত বেশি একটা আমাকে অ্যাপ্রিশিয়েট করে নাই প্রথম। তো দেখা যেত যে এভরিডে আমার আম্মুকে খুব রিকোয়েস্ট করে বা বলে আম্মুকে, তারপর সকালে আমাকে খেলতে যেতে হইতো। তারপর এরপর যখন আমি ইউনিভার্সিটিতে ঢুকে যাই, তখন আসলে দেখা যাচ্ছে যে আব্বু আম্মু একটু আমাকে ছেড়ে দিচ্ছে যে না ঠিক আছে, তুমি তোমার মতো করে খেলো, সমস্যা নাই। তারপরে এরপর আমি ইউনিভার্সিটিতে ঢুকলাম, ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবে ঢুকলাম, ওখানে আমি ফুটবল খেলা শুরু করলাম, ওখানে বাস্কেটবল শুরু করলাম। এই তো এরপর থেকে আসলে এখন পর্যন্ত কন্টিনিউ আছে। এরপরে দেশে বোলারের সাথে অ্যাড হলাম, এই তো। It's actually very good to hear, যেরকম আমরা your a little journey for your sports. So that kind of brings me to my next question. সেটা হচ্ছে what type of boundaries or barriers did you face while playing sports from your parents? আচ্ছা, তো স্পোর্টস এর ফার্স্টে যেটা হতো, আমি যেটা বললাম ফার্স্টে, আমার আসলে আমার আব্বু প্রথমে আমাকে সাপোর্ট করেছে, আর আমি আসলে আমার ছোট ভাইয়ের মাধ্যমে আসলে গেছি। কারণ আমার যেটা হয়েছে কি, যখন আমি ফার্স্ট কলেজ যখন শেষ করি, তখন সবাই ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমিও ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। বাট আমার কাছে মনে হয়েছিল না, আমি এমন কিছু একটা করব যেটা আসলে মানে আমি করি নাই বা আমার আশেপাশের লোকজন করতেছে না, এমন কিছু একটা। তো তখনই আমার ছোট ভাই তখন আমার ফুটবল প্র্যাকটিস করতেছে ন্যাশনাল টিমের জন্য। তো ওকে দেখার সময় ইন্সপায়ার হয়েছে স্পোর্টস এর প্রতি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তখন আমি তো স্পোর্টস নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এই বাস্কেটবলটা নিয়ে করতে পারি। কারণ আমি দেখতেছি যে বাস্কেটবল আমার দেশে একটু কম খেলে, বাট ইন্টারন্যাশনালি এটার ভাইবটা অনেক বেশি। তখনই আসলে আমি তারপরে ওকে বললাম, এরপরে ও খবর নিল যে কোথায় আসলে এই স্পোর্টসটা খেলে। বাট আমার আশেপাশে আসলে আমি উত্তরার দিকেও দেখলাম না যে কোথায় কোচিং করে, কারণ যেহেতু আমি একদমই বিগেইনার, আমি ছোটবেলাও শিখি নাই, তাহলে আমাকে তো একটা বেসিকের মধ্যে যেতে হবে, আমি কোত্থেকে শিখবো। তখনই ও খবর নিল যে ঠিক আছে নিভাবো, এরকম জিওআইসি তে শিখাচ্ছে। তা আমি আসলে পার্সোনালি খুবই খুশি হয়ে গেছি যখন আমাকে এই নিউজটা দিল যে জিওআইসি তে বাস্কেটবল কোচ শিখায় আর কি, কোচ আছে ওখানে। দেন ওখানে আমি জয়েন করলাম। বাট জয়েন করার পর যেটা হয় যে ওখানে সব বাচ্চা গুলো, আর আমি তখন কলেজ শেষ করছি, আর সবাই একদমই স্কুল বেসিকের বাচ্চা আর কি। তো ওদের সাথে প্রথম খেলতাম, আমার কাছে ভালোই লাগতো ওদের সাথে খেলতে। তো যেটা হয়েছিল যে তো বাট ওখানে ছিল কি, ওখানে মানুষ অনেক কম ছিল, সবাই রেগুলার ছিল না। ফার্স্ট অফ অল একদিন আসতো, তারপরে আসতো না, এরকম আস্তে আস্তে কমতে হয়েছে। এমনও হয়েছে যে আমি একাও এরকম টানা মান্থের পর মান্থ আমি একাও প্র্যাকটিস করছি। ইভেন এই জেসন ভাইয়া ছিল আমার কোচ, ছিল ওয়ান অফ দ্য কোচ, সেও ছিল আমার। তো এরকম একাও মাঝে মাঝে প্র্যাকটিস করতে হয়েছে। তো এই দিকটা যেটা হইতো যে ফার্স্টে যখন আব্বু মনে করছিল আচ্ছা আমি বুঝি এমনি খেলতে চাচ্ছি, মানে আমার ইচ্ছা হয়েছে তাই ও এমনি যাচ্ছে, প্রথম দিছে। যখন দেখতেছে যে না আসলে তো ও দেখা যায় এভরিডে এখন যাচ্ছে, মানে ওর এখন খেলার প্রতি আরো বেশি নেশা বেড়ে গেছে। তখন করলো কি, তখন আম্মু না এখন খেলা যাবে না, আব্বু একই অবস্থা, খেলা যাবে না। তো আব্বুকে আবার মানানো যায়, আম্মুকে আসলে মানানো যায় না। আম্মু যেটা না বলছে সেটাতে না। তো প্রতিদিন এই যে আমার বিশেষ করে স্ট্রাগল করা লাগতো কি, সকালে ঘুম থেকে উঠে আগে আমাকে প্রত্যেকদিন আম্মুকে মানাইতে হইতো যে হ্যাঁ আম্মু আমাকে বলবে তুমি যাও, এরপর আমাকে বের হইতে হবে।
আমি তখন কিছু নাই, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি কলেজ, আমি কি বলে বাসা থেকে বেরোবো। তো ফার্স্টে যেটা হতো যে ইভেন এমনও হয়েছে যে আমি আমার আম্মু সকালবেলা হাঁটতে বের হয়েছে, তখন আমি বাসার আমার যে গেট আছে না, গেট টপকেও আমি বের হয়ে গেছি পালায়া। তখন আমি বাসায় এসে দেখছে যে আমি নাই। তখন আমি যখন আসছি তখন জিজ্ঞেস করছি, হ্যাঁ তুমি খেলতে গেছিলে আবারও? হ্যাঁ গেছিলাম। তো দেখা যায় যাওয়ার পরে যখন আসছে তখন আব্বু আম্মু কিছু বলতেছে না, বাট যাওয়ার সময় সবসময় আমাকে কোশ্চেন করতো, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। আচ্ছা, এখন যেটা হয় কি, এখন আব্বু আমাদের আরো কনসার্ন থাকে যে বিশেষ করে আম্মুর, যে তুমি তো এখন বড় হচ্ছ, তোমার এখন এত খাওয়া-দাওয়া করা ঠিক না, তোমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে। মানে এটা ফিজিক্যাল থেকে শুরু করে সবকিছুতে ডিসক্রিমিনেশন করা শুরু করে, যে তোমার এটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এরকম হচ্ছ, তুমি এখন আর খেলো না, খেলা এখন বন্ধ করো, বয়স তো কম হয় নাই। সো আমার আসলে এই যে লিমিটও শুনতে হয়, আমাকে আমাকে শরীর নিয়েও শুনতে হয়, অনেক কিছু শুনতে হয় আসলে, এই আর কি। I know to be like you've said a lot of things যেরকম parents এর থেকে শুনতে হয়, but what do you actually feel through it? যদি এরকম যদি forbid করতো, how would you actually feel? অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা হইতো যে তখন আমার অনেক কষ্ট হইতো আসলে, কারণ আমাকে সবাইকে বুঝাইতে অনেক কষ্ট হইতো। এখন যেটা হয় কি, এখন তো, কারণ আব্বু আম্মু এখন অনেক 2013 থেকে স্টার্ট করছে, আব্বু আম্মু না ফার্স্ট থেকেই না, তো না করতে করতে আমি এখনো খেলতেছি, স্টিল না আমার আম্মু এখনো বলে না, ঠিক আছে, তো আমি এখনো খেলতেছি। তো যেটা হয় কেন, আব্বু আম্মু না না বলতে বলতে না, আব্বু আম্মুর অভ্যস্ত হয়ে গেছে আমাকে দেখে দেখে, তারাও এখন আর কিছু বলে না। আর আমিও তাদেরকে এখন মানে এখন আসলে অত বেশি আর জিজ্ঞেস করা যে আমি যাচ্ছি খেলছি, কারণ এখন আমি বিভিন্ন কাজে বের হই, তো দেখা যায় আমি স্পোর্টসটা ওর মধ্যে ঢুকায় ফেলাই আমার কাজের স্কেডিউলের মধ্যে, তো ওইভাবে আসলে প্র্যাকটিস করে চলে আসি। দেখা যায় আব্বু আম্মু এখন জানেও না যে আমি যাচ্ছি খেলতে, বা আমি এখানে যাচ্ছি বা ঘরে যাচ্ছি, এখন আর ওইভাবে বলাও হয় না আসলে, এখন খুব কম বলা হয়। Yeah, I kind of know the feeling because like same as you, আমাকেও এরকম চিটাগাং অনেক টাইম আমার parents so like খেলতে দিত না. Jason bhai knows this very well. He's coached me since childhood. Like he's actually taught me কিভাবে how to play basketball and everything. He's been there for me, and he knows the amount of pressure I got from parents. আমাকে এরকম অনেকবার I've lied and went to play. অনেকবার এরকমই গেট টপকায় বের হয়ে গেছি প্র্যাকটিসের জন্য। ঢাকায় যাওয়ার সময় লাইক 1 মাস ধরে লাইক I had to like convince my parents, এরপর convince না হওয়ার পর Jason bhai had to call. Like এরকম অনেক situations it has happened to me as well. So I kind of mentioned that I had to lie and go and play. Did this ever happen to you? Yeah. I know like it's kind of heartbreaking that আমাদেরকে এরকম মিথ্যা বলে বের হইতে হয়, but then there's kind of not an option. I would also like ask Mr. Kausar and Shireen ma'am as well, like এরকম when your child kind of lies to you and when goes to play, like how would you feel? I know you support your children a lot, but এই সাপোর্টটা আমরা পাই না কখনো. Actually, you're muted. I'm okay. I'm হ্যাঁ, on, এখন right? ঠিক আছে, এখন ঠিক আছে. Yes. Fortunately, because my wife and I have been very pro regarding sports, because I think, I mean, in my own little way, I'm a bit of a sportsman. So, ওইটা কোনো problem ছিল না in our family. The only time we would always worry about Tashiya was during exam time. So, ওই টাইমটা আমরা খুব টেনশনে থাকতাম ওকে নিয়ে। So, অনেকবার এরকম হয়েছে যে পরীক্ষার সময় কি করব? So then there would be like this a bit of an argument between us, and she would always take it as a challenge, and she would say যে বাবা পরীক্ষা ভালো হলে তো হলো, বাবা মা এটা হলে তো তোমরা খুশি। বললাম যে হ্যাঁ, পরীক্ষা ঠিক থাকলে you can do any type of sport that you want, এটা আমাদের কোনো অসুবিধা নাই। And actually she would wind up doing even better, and then we got to a point that we understood that if we didn't let her play, then in fact উল্টাটা হবে, যে ওর grades খারাপ হবে। So এরপরে আমরা কিছু ওকে বলতাম না। Okay. What about Shireen aunty? আপনার কিরকম? If you could share your opinion. উনি যা বলেছেন, কাউসার সাহেব যা বলেছেন একদম সেম তাই। কারণ খেলাধুলা আসলে পড়াশোনাকে আরো ভালো করে, সেটাই আমি সবসময় বুঝে এসেছি আর কি। আর আমি যেহেতু এক্স ক্যাডেট, আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, তো আই নো ওখানে কিন্তু পড়াশোনা ইজ দ্য ফার্স্ট থিং, বাট
খেলাধুলা ইজ অলসো কম্পালসারি। ক্যাডেট কলেজে সকালে বিকালে দুবেলা, সকালবেলায় এক্সারসাইজ, জগিং, বিকালবেলায় গেমস অ্যান্ড স্পোর্টস এবং স্পোর্টস অ্যাক্টিভিটিস অলওয়েজ চলতে থাকে। এর ভিতরে প্রত্যেকটা ক্যাডেট পড়াশোনা করে এবং তারা পরবর্তীতে অনেক বড় বড় জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। তো খেলাধুলা যে কখনোই পড়াশোনার জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, এটা আমরা শিখেই আসিনি। বিকজ আমি একদম অ্যাট দ্য এজ অফ 13 আমি 1984 আমি ক্যাডেট কলেজে ঢুকি। তো ওই সময়ে তো আমরাও তো ছোট ছিলাম, তো আমাদের যে গ্রুমিং আপটা হয়েছে এমনভাবে যে আমরা আমাদের ভিতরেই ঢুকে গেছে যে খেলাধুলা, পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে একটা মানুষের জীবনটা গড়তে হয়। তো সেই দিক দিয়ে আমার বাচ্চারা অনেক ফরচুনেট, আলহামদুলিল্লাহ। ইভেন আমার ছোট মেয়েটা একটু রিল্যাক্টেন্ট, খেলাধুলা করতে চায় না, আমাকে মাঝে মধ্যে বলে, সে একটু পড়াশোনায় সিরিয়াস, সে বলে আম্মু আমার পরীক্ষায় খারাপ হবে, আমি পরীক্ষা খারাপ দাও, কোনো সমস্যা নেই, তোমাকে খেলতেই হবে। তো এই দিক দিয়ে আমার মেয়েরা আল্লাহ রহমতে খুবই, তারা মানে স্পোর্টসের ব্যাপারে কোনো রকমের বাধা নেই, বরং স্পোর্টস করবে না এটাই একটা সমস্যা, এটা আমার বাসায় হতে পারবে না, খেলতেই হবে। তো ছোট মেয়েটাকে নিয়ে আমরা একটু প্রবলেমে আছি, স্কুলেও কথা বলেছি যে ওকে যেন এনকারেজ করা হয়। তো দ্যাটস হাউ উই ফিল অ্যাবাউট স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ। এইভাবেই আছে আর কি, আমরা সব বাচ্চারা খেলবে এটাই আমাদের প্রথম কথা পড়াশোনার পাশাপাশি। তো দ্যাটস ইট। Okay, that's actually very great to hear. Like এরকম একটা supportive parents থাকলে it's আমাদের জন্য অনেক সুবিধা, to be honest. Sometimes we like যদি বেঞ্চের মধ্যে আমার কোনো প্যারেন্টকে যদি বসে থাকা দেখা যায়, then it's kind of like a happiness for us as well. So I would like to go to Nabila again. How do you think sports has impacted you positively? স্পোর্টস যেটা হয় যে আসলে স্পোর্টস অনেকটা আমাদের হ্যালো Yeah, you like we can hear you. হ্যাঁ, স্পোর্টসটা যেটা করে কি আসলে আমাদের কনফিডেন্সটা অনেক বেশি মেক করে। যেমন আমি আমি যেহেতু অনেক আফটার কলেজ যেহেতু আমি স্টার্ট করছি, তো এর আগে যেটা হতো কি আমি খুবই আসলে এত বেশি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম একদমই। আমি তেমন কমিউনিকেট করতাম না কারোর সাথে, তেমন একটা কথাও বলতাম না, খুবই নর্মাল ছিলাম। বাট যখন আসলে আমি স্পোর্টস এর মধ্যে ঢুকে আসলো, তখন আমি দেখলাম যে এই যে একটা কমিউনিটি হাব ক্রিয়েট হয় আসলে, যেটা করে কি, যেটা আমাদেরকে মানুষের সাথে ইন্ট্রোডিউস হতে অনেক হেল্প করে, আমার কমিউনিকেশন বিল্ড আপ করতে অনেক হেল্প করে, যেটা কিনা আমাদের ফিউচারের জন্য অনেক বেশি হেল্পফুল। কারণ আমাদের যখন আমরা একটা ওয়ার্ক স্পেসে ঢুকে যাবো, আর দ্যাট টাইম যেটা হয় যে আমি যদি হুট করে আমাকে ওখানে ঢুকা দেয়, মানে মনে করো আমরা একটা নর্মাল লাইফ লিড করতেছি, যেটা হয় আর কি, স্কুল কলেজে আব্বু আম্মুর সাথে থাকে, একটা গন্ডির মধ্যে থাকে আমরা। যখন ওটা থেকে আমরা বের হতে পারি, আমরা পুরো জগৎটাকে দেখতে পারি, তখনই কিন্তু আসলে আমাদের মেইন প্রতিভা বলো বা যাই বলো, সেটা আসলে তুলে ধরতে পারি আমরা। তো স্পোর্টস আসলে আমার ক্ষেত্রে ওইভাবে কাজ করছে যে আমার ইন্সপিরেশনের সবকিছু আসলে স্পোর্টস থেকে আসে। That's great to hear. Did your parents ever support you financially or like games and all? Watch কখনো দেখতে গিয়েছিল? আমার আব্বু আম্মু কখনোই আমার কোনো খেলা দেখতে যায় না এখনো। বাট হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, যেটা বললাম যে আব্বু তো আমাকে সাপোর্ট করতো, আসলে আব্বু ফার্স্ট থেকে সাপোর্ট করতো। তো আব্বু সাপোর্ট করতো কেন আমি যেটা বললাম, আব্বু আসলে নট দ্যাট যে আব্বু আমাকে খুব মেইন ভাবে সাপোর্ট করতো, বাট পার্সিয়ালি সাপোর্ট করতো, যে আমার বুটস কেনা লাগবে, আমার জার্সি কেনা লাগবে, বা আমার আদার যে কস্ট গুলো, আমাকে একাডেমি ঢুকতে হলে যখন আমাকে মান্থলি একটা পেমেন্ট দেওয়া লাগবে, এই সবকিছু আব্বু আমাকে দিত, সেগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না। বাট ওইভাবে আসলে খুব ডিরেক্ট ভাবে যে আমাকে সাপোর্ট করা, ওটা আসলে কখনো হয় না। Okay. Yeah, আমারও actually how your dad supported you. আমার মা used to go and watch the games. Not all of them, but most of them. Practice ho jeto and all that. But there were like it was kind of out of protection instead of out of happiness. So that was it. And aaj porjonto, this many years I've been playing since childhood. This many years, aaj porjonto, my dad has never seen me play. Never in my entire life. He doesn't even know how I play, if I'm good or bad or moderate level. He doesn't know anything. He's never seen me play. So I kind of do get the feeling like,
how it feels যখন বেঞ্চের মধ্যে বসা কোনো গার্ডিয়ানকে দেখা যায় না, when there is my friends their guardians are actually to watch the games and all, and you like cheering whenever we make a basket or something like that, but that I never got. মা থেকে at times পেয়েছিলাম, but not all the time as well. That's true. I'm also agree with you because last time যেটা হয়েছিল বাস্কেটবল টুর্নামেন্টে আমি তখন দেখছিলাম যে আমাদের আর্মিনা আপু আছে, তো আর্মিনা আপুর পুরো ফ্যামিলি হোল ফ্যামিলি ওর খেলা দেখতে আসছে। তখন at that time I felt যে আচ্ছা আর্মিনা আপু তো মানে আমার থেকে তো আপুরা অনেক সিনিয়র, বাট কই ওদেরকে তো এখন স্টিল না ওর শ্বশুর বাড়ি বলো ওর বাবার বাড়ি বলো সবাই সাপোর্ট করতেছে, বাট কেন তাহলে কেন আমাকে সাপোর্ট করতেছে না, কেন দেখতে আসে না? তো বাট একবার হয়েছিল কি আমি যখন একবার ফুটসল যখন খেলতেছিলাম, তো তখন আমার ছোট আন্টি গেছিল আমার খেলা দেখতে। at that time আমি আসলে অনেক ফিল করছি যে না আসলে গার্ডিয়ান যখন দেখতে আসে তোমার খেলা তখন তোমার মাথা থাকে যে না আমাকে সাপোর্ট করার জন্য আসলে আমার ব্যাক বিহাইন্ডে কেউ আছে, তো এই ব্যাকবোনটা না অনেক বেশি ইম্পর্টেন্ট যখন কেউ তোমাকে এটা করে এই সাপোর্টটা দেয়। আর আদারওয়াইজ আমাদের না যখন আমরা খেলি আমাদের মেন্টাল একটা স্ট্রেস থাকে, সবকিছু মেলায় আসলে, কারণ যখন ওই সাপোর্টটা আমরা পাই তখন একটা স্ট্রেস আমাদের অ্যাটলিস্ট একটু কম হয়। হ্যাঁ, that's kind of true. I would like to move on to Kaushal uncle and Shirin auntie. Why do you think parents kind of discourage or forbid daughters to play sports? Like son, they play it, they're very freedom there, but why exactly there is a boundary for daughters? I think it's to do with our society, isn't it? আমি তাসফিকে খেলতে দেই এটার জন্য আমার অনেক আগে থেকে I got so many pressure from my other family members, from my extended family members, but I told them, I mean, she's my daughter, I'll let her do what what me and my wife think, so এটাই হলো main problemটা is because of our society. That's what I feel. Okay. I also have the same feeling. কাউসার সাহেব যেটা বললেন ওই সোশ্যাল ইনসিকিউরিটিটাই একটু আমাদেরকে ভাবায়। আর আসলে বাবা মা কখনোই আপনার যে ডিসকারেজ করবেন বা বাধা দিবেন এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি বিশ্বাস করি প্রতিটি বাবা মাই তার ছেলে মেয়েদেরকে প্রচন্ড ভালোবাসেন এবং দে আর অলওয়েজ সাপোর্টিভ। যেসব জায়গায় তারা ডিসকারেজ করেন বা বাধা দেন সেটা আসলে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। বাবা মারা সবসময় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে কর্মে, আর মেয়েদের ব্যাপারে তো তাদের সাথে কাউকে একজন দিতে হয়, যেটাই যে এইমাত্র কাউসার সাহেব বললেন যে সোশ্যাল ইনসিকিউরিটিটা এটা আমাদের জন্য একটা বাধা ডেফিনেটলি, বাট প্যারেন্টসরা কখনোই বাধা না, আই ডোন্ট থিঙ্ক সো। যে কোনো বাবা মাই আমি দেখেছি যে বাচ্চারা যখন বাধা দিচ্ছেন বাবা মারা ঠিকই, কিন্তু একটা মেয়ে যখন একটা ট্রফি বা একটা মেডেল নিয়ে যখন বাসায় যাচ্ছে তখন কিন্তু সেই মা বা সেই বাবা ভীষণ খুশি হচ্ছেন। তো ওনারা ঠিকই খুশি হন, আনন্দ পান, এবং বাধা দেওয়ার পিছনের কারণগুলোই হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে যে সোশ্যাল ইনসিকিউরিটি। আরো কিছু কিছু ফ্যাক্টরস আছে, যেমন ওনারা হয়তো আমরা ভাবি যে পড়াশোনাটা হ্যাম্পার হয়, যেটা আসলে ভাবা উচিত না। তারপরে ফাইন্যান্সিয়াল ব্যাপারটার মধ্যে যেটা আসতে পারে আমার কাছে মনে হয় যে ইনজুরি ফ্যাক্টরটা থাকে। একটা বাচ্চা যখন ইনজুর্ড হয়ে যায় খেলতে গিয়ে, অনেক সময় অনেক সিরিয়াস ইনজুরি থাকে যার জন্য হয়তো পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই যে রিস্ক ফ্যাক্টরস গুলো আছে এগুলো হয়তো ওনাদেরকে ভাবায়। আর মেয়েদের ক্ষেত্রে মেইন প্রবলেমটাই হচ্ছে হয়তো ওই যে বিশেষ করে বাবা মারা সাথে করে কাউকে দিতে হয়, এই যে একটা জায়গা, এখানে সবসময় মারা সময় দিতে পারে না, বাবারাও সময় দিতে পারে না। এই দিক দিয়ে আমিও এই বিষয়গুলা কিছু ফেস করেছি। বিসাইডস আমি এখন নিজেও একটু ইউ নো মাই এজ, আই অলরেডি ডিসক্লোজড ইট। তো আমার এই এজে আমার ছোট মেয়ের ক্ষেত্রে যদি সে বিভিন্ন স্পোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে তখন তাকে সবসময় নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক সময় আমার জন্য কষ্টকর হয়ে যায়, এবং অন্য কাউকে দেওয়াও আমরা একটু সিকিউর ফিল করি না, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেওয়া, সব প্যারেন্টসরা একরকম ভাবে চিন্তা করে না। তো এই সব ক্ষেত্রে আসলে আমার মনে হয় বাবা মারা হয়তো একটু ডিসকারেজ করেন মেয়েদেরকে। এছাড়া কোনো বাবা মাই আমি বিশ্বাস করি না, এটা আমি আই ডোন্ট বিলিভ দিস, যে প্যারেন্টস ক্যান নেভার বি ইয়োর এনিমিজ, স্পেশালি
চিলড্রেনদের বাচ্চাদের কাছে বাবা মা কখনোই কোনোদিনও শত্রু হতে পারেন না। তো বাবা মাকে যদি কনভিন্স করা যায়, কনভিন্স করার আসলে কিছু না, তারা ঠিকই সবই বুঝেন, তারা যে বুঝেন না তা কিন্তু না, তারা সব কিছুই বুঝেন। হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে, বিভিন্ন সার্কামস্ট্যান্সেসের জন্য তারা হয়তো সেই সাপোর্টটা হয়তো দিতে পারেন না, যেটা ছেলেদের ক্ষেত্রে আসলে ইজিলি ছেলেরা এটা পেয়ে যায়। এখন বাই ডিফল্ট এটা আমাদের মেয়েদের জন্য একটু সমস্যা, এই আর কি। স্যার, আপনি কি আমার সাথে একমত? আপনি তো কোচিং দিচ্ছেন, আপনি কি বলেন? আমার স্যারের কাছ থেকে একটু জানা দরকার যে আমি যা বললাম তা কি স্যার আমাকে সাপোর্ট করেন, কারণ উনি তো প্যারেন্টসদের সাথেও ডিল করেন। না, স্কুলে আমরা যারা কোচ আছি, আমাদের জবটাই হলো থ্যাঙ্কলেস জব। আমরা সবসময় চিন্তা করি যে বাচ্চারা ফিজিক্যালি ফিট। আমাদের স্কুলের আমাদের দেশের একটাই হলো কি যে আগে একাডেমিক সাইডটা সবাই ভালো চায়, আর একাডেমিকটা এত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি যখন একদম বেবি থেকে ওদেরকে 1 2 3 4 5 পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি খুব সুন্দরভাবে। প্যারেন্টস ইন্টারেস্টেড, দে প্লে। যখনই তারা 6 7 8 উঠে যাচ্ছে, স্কুল টাইমটা খেলার পর আফটার স্কুলে আসা ইজ ভেরি টাফ, কারণ ওরা তখন বিভিন্ন একাডেমিক সাইডগুলো খুব ব্যস্ত হয়ে যায়। তো আমি যে স্কুলে আছি আল্লাহর রহমতে খুব সুযোগ সুবিধা পাচ্ছি, বাচ্চারাও খেলছে। আমাদের ওই যে একটা টার্গেট থাকে একাডেমিক সাথে খেলাধুলা, এটা আমরা করে নিতে পারছি এখন পর্যন্ত। আর যেটা আপনি বললেন যে আমাদের দেশে যে মেয়েদের খেলার ব্যাপারটা, এটা আমি আপনাকে একটু পরিষ্কার বলি। এটা আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশ ফুটবল টিম, ন্যাশনাল ফুটবল টিমের রেজাল্ট আপনারা জানেন সবাই, কিন্তু গার্লস টিম আপনারা দেখেন কত চমৎকার ভাবে বিভিন্ন জায়গায় রেজাল্ট নিয়ে আসার পর ওদেরকে যাবার জন্য একটা গাড়ি পর্যন্ত দেওয়া হয় নাই। ওরা কিভাবে গিয়েছে? নর্মাল বাসে, নর্মাল ট্রেনে, এটা নিয়ে একটা ফিচারও হয়েছিল। তারপর তাদেরকে এখন একটু দিয়েছে। তা আমাকে ওই স্ট্রাকচারটা জায়গায় যে ওরা যে এই পর্যন্ত আসলো, ওই পর্যন্ত কিন্তু আমরা খোঁজ নেইনি ওরা কিভাবে আসলো, কার মাধ্যমে এত দূর আজকে বাংলাদেশ রিপ্রেজেন্টেট করতেছে। আমাদের দেশটাই আসলে ওরকম ভাবে তৈরি। আমি একটা রেজাল্ট করার পর আমার পিছনে অনেক কেউ, কিন্তু আমার এই যে একটা বাচ্চা এই পর্যন্ত আসবে, তার জন্য যে কত কিছু দরকার, এইটা আমরা দিতে পারি না। আর প্যারেন্টসদের আমি বলবো, তারা যথেষ্ট আমাদের লেভেলে যথেষ্ট ফেভার করে খেলার জন্য। ওই যে কাউসার ভাই আসে খেলার সময়, তার ওয়াইফ আমাকে ফোন করবে, স্যার কালকে কিন্তু পরীক্ষা আছে বা প্রতিদিন পরীক্ষা আছে, কি আছে। তো আমরা একটা ম্যানেজ করে নেই। বাচ্চাদের খেলার ব্যাপারে খুব একটা যে প্রবলেম তা না। প্রবলেমটা হলো স্কুলে কোনো সমস্যা হচ্ছে না, স্কুলের পরে গিয়ে কোথায় তারা খেলবে। আসছে যে দেশি বলার, আমি ওদেরকে জানি, এই যে আমার সব ছাত্রীরা ওখানে আসে, ওরা খেলার জায়গা পাচ্ছে না। ইভেন দেন এই জিওসিতে খেলা ঢুকতে পারছে না, টাকা দিতে হচ্ছে, অমুক করতে হচ্ছে। তারপর ওরা মেয়েরা ছেলেরা কিন্তু বিকালে খেলে যাচ্ছে। সেইখানেই আমাদের কথা বলতে হলো, আজকে ওরা একটা জায়গা তৈরি করেছে এবং আজকে ওদের যে একটা ধারা, আমি জানি যে আজকে ওদের জন্য এই ফিমেল অ্যাথলেটটা এবং এই বাস্কেটবলের এই যে মেয়েদের খেলাটা অনেক দূর যাবে, অনেক দূর। এতে কোনো ভুল নেই। যেটা আগে আমরা কোচেরা যেটা অনেক সময় ফেভার পাই নাই, কিন্তু এখন দেখছি ওদের জন্য এবং ওদের এই যে একসাথে আজকের এই অনুষ্ঠানে যে আমাকে ডাকছে, আমি খুব খুশি যে আজকে ওদের জন্য, ওরাই আমাদের ছাত্রী এবং ওরা আজকে এই জায়গায় আগায় নিচ্ছে। এটাই আমরা দেখতে চেয়েছিলাম যে যখন আমরা থাকবো না তখন কি হবে। আমার 96 95 96 আমরা স্কুল খেলি, ইন্টার স্কুল। তখন আমি একটা কিন্তু অসপাড়াগার ছেলে, পটুয়াখালী একদম দক্ষিণ প্রান্তে। ওইখানে কিন্তু আমাদের বাস্কেটবল মাঠ ছিল। আপনি কেন চিন্তা করতে পারেন? ওই সময় ইন্টার স্কুল খেলছি, খুলনায় খেলতে গেছি, ঢাকায় আসছি, ঢাকায় সেন্ট গ্যারিগেরি স্কুল। সবসময় আমরা 2বার রানার্স আপ হয়েছি ইন্টার স্কুল খেলায়, আমাদের বড় ভাইরা। ওই সময় আমরা যে খেলতাম, আমরা সকালে ভোরে উঠে যেতাম ফুটবল খেলতে, এসেই গোসল করে পড়তে বসে আবার স্কুল চলে যেতাম। স্কুল থেকে এসে আবার বইটই রেখেই, আমাদের স্কুল চলতো 4টা পর্যন্ত, বইটই রেখেই আবার যেতাম বাস্কেটবল মাঠে খেলতে, আবার আজান দিলেই মাঠে আসতাম। কিন্তু এখন আপনি দেখেন যে সবচেয়ে যেটা আমাদের কোচদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সব কোচদের, আমার শুধু একার না, সবার, আমরা বাচ্চা পাই না ইভিনিং এ প্র্যাকটিসের জন্য। কারণ সব বাচ্চা এখন ওই একাডেমিক সাইডটা ভালো করার জন্য, অবশ্যই ওটা দরকার, কারণ সারা পৃথিবী একাডেমিক রূপে আছে। তো ওইটার জন্য ওরা বিকালে কোচিং এ থাকতেছে, এই সময়টুকু দিতে পারছে না। আমি সেই কবে থেকে আসি স্কুলে, 16 বছর, এবং তার আগে আমি ফেডারেশনে ছিলাম। ফেডারেশনে আমি বিএফপিএস প্রথম যখন শুরু হয়, গুলুল ভাই তাদের হাত ধরে
আমরা ওখানে কোচিং করাইছি মেয়েদের, ছেলেদের বাস্কেটবল কোচিং। আমাদের অনেক ছাত্রছাত্রী আসতো, আস্তে আস্তে কিন্তু এগুলো কমে গেছে। ফেডারেশন থেকে স্কুলে আসলাম, স্কুলে আসার পর আমাদের বড় আপা আমাদেরকে এত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে যে সব বাচ্চা কিছু না কিছু খেলতে পারে। এবং আমরা যে সবাইকে খেলতে পারাবো কিন্তু তা না, আমাদের ওই যে একাডেমিক সাইডটা রেখে ব্রেক টাইমে 15 মিনিট যাতে সবাই খেলে, এই একটা সপ্তাহে একটা গেম ক্লাস, ওইটাকে আমরা ভাগ ভাগ করে আমরা এটা করেই আমরা চালিয়ে যাচ্ছি, দুটো একটা ব্যালেন্স করে। দেশি বলার আসার পর আমার হোপ, আমার বিশ্বাস এখন হয়তো অনেক কিছু হবে এর ভিতরে। আল্লাহ রহমত ওর একটা পুরস্কারও পেল, জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছে, এটা বিশাল ব্যাপার। এবং এইটা একটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হবে ভবিষ্যতে। আমরা যারা কোচ আছি এদের কোচিং দেওয়ার সুযোগ এবং হয়তো আরো ফ্যাসিলিটি আমরা পাবো আশা করি আপনাদের দ্বারা। এবং প্যারেন্টসদেরকে আমি সবসময় স্যালুট জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমরা কখনোই কোনো বাচ্চাকে তৈরি আনতে পারবো না, করতে পারবো না। এতক্ষণ পর্যন্ত যেটা আনিয়েছি, যতটুকু পেরেছি একমাত্র প্যারেন্টসদের জন্যই। আর আমাদের স্কুল একটা বিশাল ফ্যাক্ট, স্কুল অথরিটি যদি আপনাকে না চায় আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আমার স্কুল অথরিটির প্রতি আমি মানে আমরা কেন, আমাদের তানবিমাস আমার যারা আছে, যারা এখন দেশের বাইরে বিভিন্ন জায়গায়, ওরা খুব খোঁজ খবর রাখে আমাদের খেলাধুলা। তো আমি খুব হ্যাপি বলবো যে। আর এখন তো আমার অতটা সমস্যা হয় নাই, কিছু কিছু সমস্যা তো হয়। কোচ আমি আমি ফিবা রেফারি, আমি ইন্টারন্যাশনাল রেসিং কোর্স করা আমার শেখ লাইসেন্স পেয়েছি আমি। তো আমি আজকে থেকে প্রায় 15-16 বছর আগে আমরা ফেডারেশনে কাজ করেছি অনেক, এখন স্কুলে করছি। রহমত এইভাবেই যাবে, মানে সমস্যা আসবে, সমাধান হবে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে ডে বাই ডে, এই আর কি। Jason Bhatt, do you want to add anything? Sir? You're muted, Jason Bhatt. তো বেসিক্যালি আমি যেটা বিলিভ করি পার্সোনালি, যেহেতু নিয়াজ স্যার হচ্ছে আমাদের অনেক বড়, তো ওই সময়ের যে সিচুয়েশনটা আর আমাদের এই সময়ের যে সিচুয়েশন অনেক ডিফারেন্ট। যেটা আমি পার্সোনালি ফিল করি হচ্ছে কোচেস আর বেসিক্যালি দ্য ব্রিজওয়ে for the parents and the student, because স্টুডেন্টের কোনো প্রবলেম হলে ওরা আগে আমাদের কাছে আসে, ওরা আমাদেরকে সব শেয়ার করে যে স্যার এরকম একটা অবস্থা, আমাকে প্লিজ হেল্প করেন, আমার একটু প্যারেন্টসকে বুঝান, মানে যাতে এখান থেকে আমরা ইয়া থেকে মানে ওনারা যাতে আমাদেরকে পারমিট করে দিস এন্ড দ্যাট। এন্ড দেন অন দ্য আদার সাইড আবার প্যারেন্টসরাও কিন্তু আবার আমাদের সাথে খুব ক্লোজ, ওনারাও আমাদেরকে বলে যে আপনি একটু আমার মেয়েকে বুঝান, যে যাতে ওনারা মানে ওরা যদি বুঝতে পারে একটু পড়ালেখায় মনোযোগ দেয়। মানে এইসব জিনিসগুলো আসলে আমাদের সাথে সবসময় শেয়ার করে। তো আমরা এমন একটা সিচুয়েশনে পড়ি যে না পারি আসলে কিছু জিনিস প্যারেন্টসকে শেয়ার করতে, না পারি কিছু জিনিস আপনার স্টুডেন্টকে শেয়ার করতে। তো আমাদেরকে ওইভাবে ব্যালেন্স রেখে আসলে চলতে হয়। অ্যান্ড অ্যাজ আই এম কোচিং অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ টু 10 years, আমি যেটা আমি আসলে বুঝতে পেরেছি আর কি, মানে কোচ করে, যে ইউ হ্যাভ টু বি ভেরি আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস দ্য প্লেয়ার and towards the team, because আমি যদি আন্ডারস্ট্যান্ডিং না হই তাহলে আমার টিম ভালো পারফর্ম করবে না, আমার প্লেয়ার আমার কথা শুনবে না, এবং আমি যেভাবে চাচ্ছি ওইভাবে কিন্তু ওরা ওইভাবে এফোর্ট দিবে না। তো আন্ডারস্ট্যান্ডিংটা আসলে থাকা উচিত আমাদের প্লেয়ার এবং কোচের মাঝখানে। তো এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস প্যারেন্টসকে যেটা আই পার্সোনালি ফিল, যে একাডেমিক্যালি আপনি প্রেশার করবেন, ঠিক আছে, সমস্যা নেই, গ্রেড ইজ নট এভরিথিং ইন লাইফ, যেটা আমি ফিল করি। আমার সিজিপিএ কিন্তু এত ভালো না, আমি ওপেনলি বলতে আমার লজ্জা নেই, আমার সিজিপিএ এত ভালো না। অ্যান্ড আমি যখন প্লেয়ার ছিলাম আমি কখনো আমার প্যারেন্টসের থেকে সাপোর্টটা পাইনি। সো আই অলওয়েজ পুশ মাই সেলফ, আমি নিজে থেকে বিলিভ করতাম যে না, আমি জানি এটাতে আমি ভালো খেলবো, এবং ওই আত্মবিশ্বাসের থেকে কিন্তু আমি সবসময় বাস্কেটবলের পেছনে দৌড়াতাম। বাস্কেটবলের পাশাপাশি অন্যান্য গেমসও খেলতাম, বাট বেশি এফর্ট দিতাম বাস্কেটবলে। তো ওই আত্মবিশ্বাসের থেকে কিন্তু আজকে এই পর্যন্ত আসলাম। আমি কখনো বিলিভও করিনি বা কখনো মাথায় আসেনি যে আমি কখনো কোচ করব। আমার কোচিং ক্যারিয়ারও স্টার্ট হলো হচ্ছে আসলে খুব আনএক্সপেক্টেডলি। সো যেটা বলছিলাম যে আসলে যখন ছোট ছিলাম তখন আমিও প্যারেন্টসদের সাপোর্টটা পাইনি, তো আমি নিজের জোরে কিন্তু সবকিছু করেছি। বাট একটা সার্টেন টাইমে গিয়ে দেখতে পারি হচ্ছে আসলে প্যারেন্টসদের সাপোর্টটা আসে, তারা রিয়েলাইজ করে যখন অন্যদের কাছ থেকে শুনে যে আমার বাচ্চা খুব ভালো খেলছে, সবার কাছে দেখি আমার বাচ্চার নামটা শোনা যাচ্ছে। আই পার্সোনালি বিলিভ যে প্যারেন্টসরা আসলে ওই জিনিসটা রিয়েলাইজ করে যে
না, আমার বাচ্চার নাম তো সব জায়গায়, একটু আমার বোঝা উচিত, একটু আমার মনে হয় আমার বাচ্চাদেরকে একটু টাইমটা দেওয়া উচিত, বা ওরা যেটা চাচ্ছে ওটা আমার একটু ছাড় দেওয়া উচিত, না হলে আরো প্রবলেম হবে। তো ওই পার্সপেক্টিভ থেকে কিন্তু প্যারেন্টসরা একটা সময় কিন্তু বুঝতে পারে এবং আপনাকে কিন্তু সাপোর্ট করা স্টার্ট করে। ওটা হচ্ছে যে কি আন্ডার দ্য মানে বিহাইন্ড দ্য সিন আর কি। তো যেটা আমরা পার্সোনালি অ্যাজ এ প্লেয়ার মানে প্লেয়ার যখন ছিলাম তখন ওটা ফিল করতাম। আশা করি এখনো যারা প্লেয়ার আছে তারাও ফিল করবে বা নাও করতে পারে, অল ডিপেন্ড, যেহেতু আসলে অনেক চেঞ্জেস হচ্ছে। তো এটাই। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি জেসন স্যার জি জি আপনাকে, জি। যদি আপনি আমাকে আন্টি বলেছেন এনিওয়ে। আমি অনেক ছোট আমি অবাক হচ্ছি, বিং বিং আ মেল পার্সন, আপনিও প্যারেন্টসদের মাধ্যমে বা কাছ থেকে আপনি সাপোর্ট পাননি। সুতরাং এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার আমার কাছে লাগছে, কারণ দেখেন আমরা ভাবি যে মেয়েদেরকেই মনে হয় বাবা মারা বাধা দেয়, কিন্তু দেখেন বাবা মারা কিন্তু আমরা এখানে যারা আছি, আমাদের ইয়াং গার্লস যারা আছে, দেখো বাবা মারা কিন্তু ছেলেদেরকেও বাধা দেয়। সেটা আজকে আমরা এখানে পেলাম, তাই না? না পেলাম না, এটা আমি তো আমার কাছে এটা আপনি বিকালে মাঠে গেলে দেখবেন, আপনি তো আগে জি এখন দেখবেন আগের মতো ছেলেরা, বাংলা মিডিয়ামের ছেলেরা আগে প্রচুর খেলে, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম প্রচুর, বিকালবেলা কোনো মাঠের জায়গা থাকে না। কিন্তু এখন এই জি সবাই কোচিং, এত কোচিং এর উপরে আছে, মানে ওর জীবন তো ওরা চিন্তা করে ওইটার উপরে ওরা একটা নির্ভরশীল, কারণ ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় যাবে, প্যারেন্টস ওই ডিপেন্ড করে। ছেলে মেয়ের ব্যাপার না, কিন্তু আমি যে কথাটা বলতেছি এখানে কোনো ছেলে মেয়ের ব্যাপার না। এটা বললাম যে এখন খেলার সবচেয়ে বড় বাধা হলো বিকেলের কোচিংটা। এই কোচিংটা আপনার, আমি বল অনেক কথা আমার বুঝতে, তাহলে লেখাপড়া করবে না, তাহলে কি করবে, ঠিক আছে খেলাধুলা করবে। কিন্তু আমরাও তো আজকে আমেরিকান স্কুলে যাই, দেখেন প্রত্যেকটা গেমস খেলা হয়, লেখাপড়া আমি ওদের দেখেছি, কত অল্প লেখাপড়া, ওরা সারা পৃথিবী শাসন করে, আমরা বুঝতে চাই না। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে এত পরিমাণে প্রেশার দিচ্ছি, ও তো শ্বাস করতেই পারে না, ও মাঠে আসবে কখন? আমি 2টার সময় আমার স্কুল 2টায় যায়, কারোর 6টার সময় যায়, যাওয়ার পর আবার আপনি নিজেই প্যারেন্টস, আপনি ভালো করে জানেন আপনার বাচ্চা কখন বাসায় আসে, আপনি শুধু দেখেন ট্রাকের মধ্যে শুধু লেখাপড়ার মধ্যে থাকে। এটা আমি বলবো এটা আমাদের দোষ না, আমাদের দেশের একটা সিস্টেম এমন হয়ে গেছে, লেখাপড়াটাকে এমন ভাবে টাফ করে ফেলছে, যে আসলে লেখাপড়া না করলে ওই জায়গায় পারতেছি না, আগের মতো নাই। আমি কি একটু কথা বলতে পারি এখানে? যে বিষয়টা আমি স্যারের সাথে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, খেলাধুলা যে ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা হঠাৎ বড় হয়ে যদি আমরা জানতে পারি, যেমন আমি মনে হয় নাবিলা বললো অনেক পরে সে খেলাধুলার প্রতি তার অ্যাট্রাকশনটা হয়েছে, তো আমার কাছে মনে হয় একদম ছোটবেলায় প্লে গ্রুপ থেকে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন থেকে যদি স্কুল ছাড়া, আসলে আমার কাছে মনে হয় এই খেলাধুলারকে প্রসার করে নিয়ে যাওয়া অনেক ডিফিকাল্ট হবে। স্কুলই একমাত্র পারে যে প্যারেন্টসদেরকে যেরকম ইন্সপায়ার করা, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদেরকেও ইন্সপায়ার করা। প্লে গ্রুপ থেকে একটা বাচ্চা যদি সেই অভ্যাসের মধ্যে, সেই ডেইলি যে রুটিন থাকে স্কুলে, সেখানে যদি বাবা মারা সহ বাচ্চারা যদি বুঝতে পারে যে না আমাকে খেলতেই হবে, তাহলে হয়তো এক সময় আস্তে আস্তে গিয়ে যে এই যে আজকে আমাদের সেই সমস্যাটা, আমরা আমাদের বাচ্চারা সময় দিতে পারছে না, অথচ সময় কিন্তু ঠিকই বের করা যায়। দেখবেন টিভি বসে দেখছে, গ্যাজেটে আছে ইনভলভ, ফেসবুকিং করছে, তার মানে সময় পাওয়া যায় ঠিকই, কিন্তু সময়টাকে আমরা ম্যানেজ করতে পারছি না। তো এই জন্য স্কুলটা আসলে হঠাৎ করে যে আমরা দেখি যে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিষয়টাকে অত গুরুত্ব দেই না, মানে ওরা তো খেলছেই আছে, খেলুক, কিন্তু এটাকে যে একদম প্রপার আপনার স্কুলে উচিত, আমার কাছে মনে হয়, আমি খুবই কম বুঝি হয়তো, স্কুলের যারা অথরিটি তারা অনেক বেশি অনেক কিছু ভালো করে বুঝেন। তারপরে আমার যেহেতু অ্যাজ এ প্লেয়ার আমি বুঝি যে স্কুলটাতে যদি একটু ফিজিক্যাল এডুকেশনকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হতো ছোটবেলা থেকে, হঠাৎ করে না, বড় হয়ে না, ছোটবেলা থেকে প্লে গ্রুপ থেকে একটা 3 বছরের বাচ্চার প্যারেন্টস যদি জানে যে আমাকে খেলতে হবে, আমার বাচ্চাকে খেলাতে হবে, এবং এই যে আপনার স্কুলের যে সময়টা আমরা দেখেছি, আমার মেয়ে যে স্কুলে যায়, আমরা এক সময় অ্যাজ প্যারেন্টস আমরা ওনাদের কাছে লিখেছিলামও যে সময়টুকু স্কুলে ফিজিক্যাল এডুকেশন ইচ স্টুডেন্টের জন্য থাকে সেটা খুবই অল্প সময়। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে একটা
পিরিয়ড না হয়ে কনজিকিউটিভ 2টা পিরিয়ড যদি স্কুলের গেমস আওয়ার থাকে, তাহলেও সেটা মনে হয় যেন কিছুটা বেটার কন্ডিশন হবে আর কি সব বাচ্চাদের জন্য। তাহলে তখন দেখলাম স্কুল অথরিটি কিন্তু আমাদের যে চাওয়াটা, ওনারা কিন্তু সেটার ইম্পর্টেন্স দিয়ে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে আমার মেয়ে যে স্কুলে যাচ্ছে সেই স্কুলের ডেইলি রুটিন গুলাতে 2টা করে তাদের স্পোর্টস ক্লাস থাকে, কিন্তু পরপর 2টা পিরিয়ড থাকে, কিন্তু এটা যদি আমরা প্রতিদিন রাখতে পারতাম স্কুলগুলাতে, তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। যে খেলাধুলার সাথে, আমি চায়নাতে একটা স্কুলে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবের, এটা অনেক ভাইরাল হওয়া একটা ভিডিও, যেখানে একটা প্রিন্সিপাল, ওনার স্কুলের 700 থেকে 800 স্টুডেন্ট পড়াশোনা করে, ছোট বাচ্চারা সব, উনি নিজে শাফল ডান্সিং শিখেছেন প্রথমে। উনি নিজে শিখে ওনার স্টুডেন্টদের সাথে প্রতিদিন অ্যাসেম্বলিতে উনি শাফল ডান্সিং করেন। তো শাফল ডান্সিং ইজ একটু খুব এনজয়েবল, মিউজিকের সাথে এক্সারসাইজ হচ্ছে, এটা খুবই মজার। আমাদের সেই সোকল পিটি করানো, জগিং আমার কাছে একটু কষ্টকর মনে হয়। এনিওয়ে, আমার কাছে মনে হয় সবকিছুই দেয়ার শুড বি সাম ফান, যেটা সবাই এনজয় করবে। তো ওই ভিডিওটা আমি দেখি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ওটা এত ইন্সপায়ারিং যে একজন প্রিন্সিপাল হি হিমসেলফ ফার্স্ট লার্নড ইট। যেমন আমি নাবিলাকে বলতে শুনলাম ওর আম্মা হাঁটতে যায়, তাহলে ওর আম্মা হাঁটতে যায় তার মানে শি নোজ যে খেলাধুলাটার ইম্পর্টেন্স, ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা ওর আম্মার অবশ্যই মাথায় আছে, সেজন্য উনি নিজে হাঁটতে যাচ্ছেন। তো উনি যে বাধা দিচ্ছেন, একটু ওর আম্মার সাথে আমার একটু কথা বলতে হবে যে ব্যাপারটা কি, কারণ স্পোর্টস উনি নিজে দেখছি যে ফিজিক্যাল এডুকেশনের ব্যাপারে অবশ্যই অ্যাওয়্যার, কিন্তু তারপর উনি আমাকে বাধা দিবেন, এটা আমার কাছে খুব আনইউজুয়াল মনে হয়েছে আর কি। এটা তো হওয়ার কথা না। তো এই আর কি, যে মনে হয় যেন স্কুলটা যদি, যে এরকম কি আমাদের দেশে আমরা ভাবতে পারি একজন প্রিন্সিপাল শাফল ডান্সিং শিখে এসে বাচ্চাদের সাথে, ছোট ছোট বাচ্চাদের 700-800 বাচ্চাদের সাথে উনি এভরিডে অ্যাসেম্বলিতে এক্সারসাইজ করছেন, এবং এটা এত মজার, পিছনে মিউজিক বাজছে, অল দ্য চিলড্রেন আর এনজয়িং দ্য মোমেন্ট। তো এরকম হলে ইনশাল্লাহ আমরা এই সমস্ত বিষয় কোনো ব্যাপার না। অনেক দেশে অনেক দারিদ্রতার মধ্যে থাকে, অনেক কষ্ট করে অনেক উপরে উঠে। আমাদের ইচ্ছাটা, এই যে দেশি বোলারদের কথা বলছেন, যে স্যার বললেন যে এই দেশি বোলাররা বাস্কেটবলকে একটা নতুন ইয়ে দিয়েছে, কি বলবো এটাকে, উৎসাহ বলেন, বা আপনি খুব আশাবাদী এই দেশি বলা। তো এরকম করে নিশ্চয়ই থিংস উইল চেঞ্জ। আর এখন আমাদের গ্লোবালাইজেশনের যুগ, আমরা সবকিছু, যে মেয়েরা আপনার ওই ইন্টারনেটের কোচিং দেখে দেখে বাংলাদেশের ওই গ্রামে তারা কোচ করে একটা কোন লেভেলে চলে গেছে। সো আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। আর আমার নিজের ব্যক্তিগতভাবে স্কুল অথরিটির প্রতি ভীষণ ভীষণ আবেদন, যে তারা যদি ছোটবেলা থেকে এই যে খুব ইকুয়াল ইম্পর্টেন্স এডুকেশনের পাশাপাশি, যেটা আমি নিজে পেয়েছি, আই এম ভেরি ফরচুনেট, আলহামদুলিল্লাহ, ক্যাডেট কলেজে পড়ে আমি পেয়েছি। আমরা কিন্তু ন্যাশনাল লেভেলে কেউ আমরা যাইনি, আমাদের মেইন পড়াশোনাটাই ছিল, কিন্তু আমরা সব সময় খেলাধুলা করেছি। এবং এই যে খেলাধুলা করেছি, এটা যে আমাকে অনেক ন্যাশনাল লেভেলেই যেতে হবে তা না, কিন্তু আমার যে এই যে আমার জীবনের পার্ট হয়ে থাকলো স্পোর্টসটা, এটা একটা বিশাল পাওয়া। আমি এখনো মাঠে যাই, আমি এখনো খেলাধুলা করি, আমি এখনো টুর্নামেন্ট গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু। আমার হাজবেন্ড যদিও বলে এই কোনো ফ্যাক্টরই না, সে সবসময় বলে যে এটা কোনো ব্যাপারই না, খেলাধুলা কখনোই তুমি থামাবা না, তোমার মনে হচ্ছে তুমি বয়স হয়ে গেছে, আসলে কিন্তু তা না, এটা অল অ্যাবাউট ফিটনেস। তুমি যত নিজেকে ফিটনেস মেনটেন করতে পারবা, তুমি খেলতে পারবা। তো আমি মনে হয় বেশি কথা বলে ফেললাম, আই শুড স্টপ হিয়ার। তো এই আর কি আমার। আমি আপনার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যে স্কুলের কথাটা বলতেছেন, আমি পুরো একমত আপনার সাথে। বাট এখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সানবিম স্কুলের মতো অনেকগুলো ভালো স্কুল কিন্তু এটাকে এনকারেজ করতেছে। স্পেসিফিক আপনি যদি দেখেন সানবিমস এর আমাদের তো মিসেস মধুর, মানে she passed away and it was মানে ওনার মতো মানে একটা ক্যারেক্টারের জন্য, তারপর আমাদের স্কলাস্টিকা স্কুলের শি ইজ আ ভেরি মানে স্ট্রং ক্যারেক্টার লেডি, ওনারাই কিন্তু এগুলো কিন্তু বেশি এনকারেজ করে আমাদের স্কুল লেভেলে, কিন্তু স্পেশালি মেয়েদের জন্য এই ডেভেলপমেন্টটা আসছে। মানে মাই হ্যাটস অফ টু দিস লেডিস। মানে ওনাদেরকে আর মানে এটা করা যাবে না যে হাউ মাচ দে হ্যাভ হেল্পড। বাট এটা বলতে গিয়ে আমি একটা জিনিস আমি খুব মানে করছি, যে আমাদের ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এটা কিন্তু নোবডি ইজ রিয়েলি থিংকিং অ্যাবাউট দিস। আপনি যদি আমেরিকায় দেখেন, নাহলে ইউরোপে দেখেন, there is always a scholarship role for sports. যারা স্পোর্টসে ভালো করবে, they getting into the universities.
তো এখানে কিন্তু কোনো এনকারেজমেন্ট নাই। আর স্কুল লেভেলে যেভাবে আমাদের কম্পিটিশন গুলো চলতেছে, আমি কিন্তু ইউনিভার্সিটি লেভেলে ওয়েল আমার চোখে ওরকম পড়ে নাই যে ওরকম একটা সিমিলার অ্যামাউন্ট অফ কম্পিটিশন চলতেছে। হ্যাঁ, সো এগুলা যদি আমাদের ইউনিভার্সিটি লেভেলে ডেভেলপ হতো তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি দেখবেন যে অনেক বাচ্চারা ওরা ওই মানে অ্যাথলেটিক স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে যাচ্ছে। সো দেয়ার উড বি দ্যাট সোশ্যাল চেঞ্জ উড কাম অ্যাবাউট। কিন্তু এটাকে যদি আনটিল উই ক্যান মোটিভেট পিপল ইন দ্য টপ টায়ার অফ দ্য ইউনিভার্সিটি যে এরকম স্কলারশিপ ডেভেলপ করেন, দেন আপনাদের বাস্কেটবল টিমগুলো আরো স্ট্রং করেন, স্কলারশিপ দিস, এগুলো না করলে কিন্তু আমি মনে হয় না যে আমরা বেশি দূরে যাব। মানে উই উইল নিড দ্যাট অ্যাডভান্সমেন্ট এইসব লেভেলে। আর কিছুক্ষণ আগে দিস অ্যানাদার পয়েন্ট, একটা somebody in Facebook was saying that they're worried, that the parents are worried that আমি কি বলবো লেখাটা মানে আমার এখানে আসছে না, একটু আগে দেখলাম যে ওরা খুব মেয়েরা যদি খেলতে দেই, মানে ও এটা একটু লিখেছে যে যে খুব বেশি মানে ফাস্ট হয়ে যাবে এরকম একটা কথা। সো অ্যাকচুয়ালি দ্যাট ইজ মানে আমি যেটা বলছিলাম যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যে কথা বলে ইনডাইরেক্টলি এই কথাটাই বলতেছে যে আমার মেয়ে তো খুব বিয়া হয়ে যাবে, বাট দিস ইজ সামথিং দ্যাট প্যারেন্টস like us and the coaches that are involved, we should be able to explain to people, do you want a leader in your home or you want somebody who's a housewife, you know? এখন এই যুগে তো you have to forget things like that, because say my daughter or মানে আপনার child, এদের ভিতরে কিন্তু লিডারশিপ রোল ঢুকে যায় অটোমেটিকলি once they learn how to play in a team. So এই যে এই ফার্স্ট কথাটা কিন্তু we have to explain to people, to society, যে এই কথাটা আপনাদেরকে ভুলে যেতে লাগবে। ডু ইউ ওয়ান্ট ইউর চিলড্রেন টু গ্রো ইনটু আ লিডার, ইউ নো? যে এই জিনিসটা আপনাকে উল্টাভাবে চিন্তা করতে লাগবে যে হ্যাঁ, সে যদি বিদেশে যেরকম তাসফিয়া গেল কলকাতায় খেলতে, ও ওর ভিতরে কিন্তু অনেক কিছু ডেভেলপ হয়েছে। ওগুলো যে বাবা এইসব জায়গায় তো তোমরা জীবনে আমাদের নিয়ে যাইতা না, আমি কিন্তু এখন শক্ত হয়ে গেছি, যে কোনো জায়গায় আমি খেতে পারবো, এখন যে কোনো জায়গায় গিয়ে আমি এখন ঘুমাতে পারবো। এইগুলা কিন্তু অনেক কিছু ওদের ভিতরে ডেভেলপ হয়, দে ক্যান মানে অনেক স্ট্রেংথ ও ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় ওদের ভিতরে। এই জিনিসগুলা যে I will expect দেশি ballers to highlight these things next, যে you know যে আপনারা দেখেন it is nothing about being fast about it, it's being able to live in the new century, na, যে how to be, because Mera should be equal to the sons, the daughter should be equal to the sons, so they have to help them to gain that leadership, and sports is the best possible way you can teach those merits of leadership and you know and hard work. এর চেয়ে বাইরে তো আমি কিছু দেখি না। মানে আমি ম্যাক্সিমাম ছেলেদের কি দেখি, they're playing the PlayStation or Xbox and they're whiling their time away. আমাদের মেয়েরা কিন্তু very different, they don't have time to waste. ওরা কিন্তু ওরা মিনিট গুনে কিন্তু ওরা মানে they spend their time. হ্যালো, আই থিঙ্ক কাউসার আঙ্কেল খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে আমরা যে মিনিট গুনে যে উই স্কেডিউল আর লাইভস, বিকজ এবং আন্টিও সেটা বলছিলেন যে আমাদের কিন্তু সময় আছে এবং আমরা জানি যে এডুকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, একাডেমিক্স ইজ ইম্পর্টেন্ট, এক্সট্রা কারিকুলারও ইম্পর্টেন্ট, কিন্তু সেই ব্যালেন্সটা ঠিক করে হচ্ছে না। এডুকেশনের পিছনে আমাদের 80% সময় যাচ্ছে, আর স্পোর্টস আর কোচিং এটা সেটা করে স্পোর্টস এর জন্য হয়তো বা 10% 5% সময়, ওই সময়টা আমরা পাচ্ছি না। আর এই এত ধরনের সাপোর্ট সিস্টেম গুলো আমরা যখন খেলতে যাই একটা মাঠে, সেখানেও আমাদের বাধা। আমরা একটা জায়গায় রিকোয়েস্ট করব একটা স্পেস পাওয়ার জন্য, সেখানেও আমাদের বাধা। বাট বাসায় যে ফেরত এসে আমাদের সাপোর্টটা, আমাদের বাবা মা, সেই সাপোর্টটা কিন্তু অনেক বড়। এবং সেই সাবজেক্টে আমি কাউসার আঙ্কেলকে আবার জিজ্ঞেস করব যে আমাদের একটা সাইকোলজিক্যাল একটা জিনিস থাকে যে যদি খেলা ঠিক আছে আমাকে আমার ফ্যামিলি অ্যালাউ করলো এবং সেটার সূত্রে যদি আমার সাথে কোনো নেগেটিভ কিছু হয়, যে থাকে না যে আমার যদি একটা ইনজুরি হয় অথবা আমার সাথে কোনো একটা খারাপ ব্যবহার হলো ফ্রম দ্য কোচ, এবং উই অলসো নো, আমরা ডিটেইলে বলবো না, বাট উই নো অ্যাবাউট দ্য কাইন্ড অফ অ্যাবিউজ এন্ড থিংস দ্যাট হ্যাভ কাম অন দ্য নিউজ, যে কোচেস আর অ্যাবিউসিভ টুয়ার্ডস প্লেয়ার্স ইন বাংলাদেশ। এটা শুধু বাস্কেটবল বলবো না, অন্যান্য স্পোর্টেও হচ্ছে এটা। কিন্তু মেয়েরা হচ্ছে গিয়ে দে ফিল যে না, এটা আমি শেয়ার করবো না কারোর সাথে, কারণ আমাকে যে অ্যালাউ করছে এটাই অনেক বেশি, এবং আমার সাথে কি ইনজাস্টিস হচ্ছে বাইরে সেটা কিন্তু আমি বাসায় এসে বলতে চাচ্ছি না। সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ অলসো, যে ইউ হ্যাভ সাপোর্টেড দ্য টিম এন্ড দ্য গার্লস অ্যাজ আ টু গিভ দেয়ার ভয়েস, যে টু স্ট্যান্ড আপ এগেইনস্ট রং। এই সাপোর্টটুকু কিন্তু সব বাবা মা
find এবং how important it is for them to support their daughters in times of struggle or in times of anything negative happening to them. See, এটা কিন্তু I have thought very long about মানে you know the incidents that have happened. So I'm guessing you're referring to that. And I guess a lot of people know about that. এখন I thought a lot about that যে হ্যাঁ এটা হলো কেন হলো, but then I thought at the end of the day, you know what, এটা কিন্তু character development, যে she has struggled through this, she has learned something from it, and এটা যদি আমরা বের করে যদি এক্সপোজ করে অন্য মেয়েদেরকে বলতে পারি না যে you have to মানে the suffragette movement হয়েছে অনেক আগে আমেরিকায়, রাইট, ইউরোপে হয়েছে, so actually women had to struggle to come to the position they are in, এখনো কিন্তু ওই স্ট্রাগলটা চলছে না। সো এখন যে এই যে আমাদের মেয়েরা তোমরা যে স্ট্রাগলটা করেছো, you're basically কিন্তু তোমরা একটা রোড একটা পেভ করে যাচ্ছ ফর আদার্স টু ফলো, রাইট? সো এটা যত বেশি হবে, এটা যত এক্সপোজ হবে, আই উড থিঙ্ক যে দিস ইজ another notch in a gun, যে আমি একটা শুট করলাম, হ্যাঁ I may have misfired but I've learned how to do this, how to control it. And I look at the incidents that have happened as something that has been a learning experience, because এখানে একটা ব্যাপার আছে যে আমরা the way we protect our children, they are so innocent, they don't believe that somebody can do something scurrilous to them, or even একজন মুখে একটা কিছু বলে দিল, they believe that যে somebody যে বলতেছে যে একটু মানে যে they could lie possibly or stuff like that, না? So এই যে বের হয়ে যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, it's good or bad, it what happened at the end of the day কিন্তু ওর একটা শিক্ষা হলো, ওর একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হলো, she will know how to deal with it next time. Because আমি যখন ওকে ওপেন করে দিব, I am setting up my daughter and my son that they can go and succeed in the corporate world. So if they have to go out and try to succeed in the corporate world, there may have been this kind of hindrance of their journey at that time also. So the way I look at that is যে ও কিন্তু এখান থেকে কিছু শিখলো, she'll be next time I may not be around, so she'll know how to handle it. So আমি কিন্তু ওইভাবে এটা দেখছি। I do have a question to Jason Bhaiya and Sir as well. So the question is basically, how do you think that যখন একটা negative behavior করা হয় towards the students, how do you think that affects the student? Because I've never faced it. Jason Bhai has never yelled at. Actually, he has, but then not in a negative way. But yeah, but honestly speaking, how do you think that's gonna affect negatively, like the negative impact on the student? কাকে? সো আমি আগে বলবো, স্যার আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, sure. না আপনি প্লিজ আপনি আগে বলো জেসন বলো তুমি। So basically যেটা বললাম যে আমাদের like I have coached different teams, like different ages team. So এই perspective থেকে যেটা বলতে পারি হচ্ছে when I coached the elder ones 3 or 4 years back, ওদেরকে যদি আমি যদি একটু চিল্লাতামও, they were like fine, মানে ওরা বুঝতে পারতো না আমাকে কোচ চিল্লাচ্ছে because of my own good. বাট এখনের যে বাচ্চারা আছে ওদেরকে যদি আমি যদি সেম ভাবে যদি চিল্লানি দেই বা সেম ভাবে যদি ওদেরকে একটু জাস্ট আমি জাস্ট একটু রেগে কিছু বললাম, দে উইল টেক ইট ইন আ ভেরি ব্যাড ওয়ে। দে উইল থিঙ্ক যে কেন এটা আমাকে বললো, এটা আমাকে বললো আমাকে ইয়ে করার জন্য। বাট টু বি অনেস্ট ইজ নট দ্যাট বকা দেওয়াটা মিনিং উই হেট ইউ or we have something against you. This is like every coach has their own way of coaching, so you have to adjust. So যারা প্লেয়াররা কোচের সাথে ডিল করছে, they need to understand as well that a coach is coaching 10 to 12 players at the same time, and a player is dealing with one person, which is the coach, right? And with their teammates as well. That's a different scenario. So as a coach কিন্তু আমাকে অনেক কিছু চিন্তা করতে হয় যে when I talk, when I say something, when I do something, I need to make sure that I be a role model to everyone. So এখন আমি যদি কোনো কিছু, যেমন কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, ওটা শুনে আসলে খুব মানে it was like a heartbreaking scenario. So as a coach it's like মানে we felt bad যে এখন আমরাও তো মনে হয় people will point at us যে তোমরা কোচরা এরকম কেন, মানে somebody did wrong কিন্তু all coaches will be blamed. এটাই তো
মানে পুরো পৃথিবীর নিয়ম, রাইট? সো মানে we were Yeah, also, yeah, I feel like we also were affected, even Ashin also feels the same. So যেটা yeah, ওইটাই of মানে course, yeah. মানে জেনারেশন ওয়াইজ মানে ইউ সি যে এই বিহেভিয়ার, যে নেগেটিভ বিহেভিয়ার অর ব্যাড কোচিং, এখানে কিন্তু কিছু ইম্প্যাক্ট আসছে। যে এখন যে আমার প্রেজেন্ট যে মানে টিম, যেটা আই ফিল লাইক I cannot yell the same way that I yelled with Utsa and the other elders, because এখন একটা জিনিস চিন্তা করলাম হচ্ছে কি, ওদেরকে চিল্লারে দিলে পরের দিন কিন্তু কোটার আসবে না। শেষ। মানে হ্যাঁ, it's like No, but মানে এখানে একটা কথা আছে যে স্পোর্টস কিন্তু অনেক ডিসিপ্লিন শিখায়, এবং সেখানে কিন্তু মানে একটা কোচ বকাও দিবে, বাট কোচ কিন্তু বকা দিয়ে সে বুঝায়ও বলবে যে তোমার মিস্টেকটা কোথায় ছিল, তুমি যেন শিখে সেটা বেটার করতে পারো। তো সেখানে পজিটিভ রিইনফোর্সমেন্ট দরকার আছে, যে শুধু বকাই দিলাম সেটা না, কিন্তু প্র্যাকটিসের পরে অ্যাটলিস্ট তাকে কাছে নিয়ে বলা যে ঠিক আছে, তোমাকে বকা দিয়েছি, বাট তোমার এই এই ভুল, এই এই কারণে তোমাকে বলা হলো। কিন্তু এখন আমার মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশনের প্লেয়াররা, মেয়েরা স্পেসিফিক্যালি, ওদের টলারেন্স লেভেল অনেক বেশি কমে গেছে। মানে এটা হতে পারে বিকজ অফ দ্য ল্যাক অফ ইন্টারাকশন, ল্যাক অফ প্লেইং টিম স্পোর্টস। একসাথে খেললে, একসাথে পার্টিসিপেট করলে, নিজেরা নিজেরা বকা ঝকা চিল্লাপাল্লা এগুলা করলে কিন্তু এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা টলারেন্স লেভেল বাড়ায় সবার। কিন্তু যার যার সোশ্যাল স্কিলসই নাই, এক্সপিরিয়েন্স গুলাই নাই, সে কিন্তু দু একটা চিল্লাপাল্লা হাউকাও শুনে হয়তো বা সে ইমোশনাল হয়ে যাবে বা আপসেট হয়ে যাবে। মনিকা, কিছু ইউ ওয়ান্টেড টু অ্যাড সামথিং? হ্যাঁ স্যার আন্টি অলসো। বলে নিন আসিফ, আগে। হ্যাঁ, হ্যাঁ স্যার বলে আচ্ছা নিন। আমি বলে নিই। জি আমি যখন আমি কোচ, আমি কোচ, আমার তখন মাথায় কি চিন্তা থাকে, এটা কি আমার সামনে কি মেয়ে না ছেলে? আমার কথা হলো যে আমার স্টুডেন্ট, ও তো বাস্কেটবল খেলবে, আমি বাস্কেটবল কোচ। তো আমার ফার্স্ট থাকে আমি নিজের কাছে নিজে অনেস্ট কিনা, আমি কি। সো আমার এটা থেকে শুরু করে আমার প্রত্যেকটা বেসিক মুভমেন্ট যেতে হয়, দেখাতে হয়। এই দেখাতে গিয়ে যখন আমরা গেম খেলি, আশ্বিন তো অভ্যস্ত আছে এবং মনিকাও দেখেছে, আমরা কোচের এক্সাইটেড হয়ে যেতেই পারি, কারণ আমাদের তখন টার্গেট থাকে আমরা ম্যাচটা ওন করব। আর আমরা যখন প্র্যাকটিস করাই তখন থাকে 20-25 জন বাচ্চা, তারও বেশি, 40-50 জন। আমরা যখন টিম সিলেক্ট করি তখন হয় 12 জন একটা টিমের জন্য, একটা 12 জন। এতগুলো বাচ্চা, সবগুলো বাচ্চার ভিতরেই কাজ করে একটা, যে আমাকে টিমে আসতে হবে, টিমে আসতে হবে। এই জায়গাটায় একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা যখন ইন্টার স্কুল খেলাই তখন আমার কিন্তু আমাদের নিজেদের স্কুল 2টা টিম 3টা টিম বানাই, যাতে সবাই একটু খেলতে পারে। মানে গেমটা একটা গোল কিন্তু একটাই, যে টিম খেলবে। যে বাচ্চাটা খেলতে আসে তার মাথায় থাকে সানবিম টিমে খেলবো, আমি জোসেফাইতে খেলবো, আমি অমুক খেলবো, এটা একটা ইয়ে থাকে। আমরা যখন বিমান বাহিনী টিমের কোচিং করাইতাম তখন সব বয়স্ক ছেলেরা, আমার কোনো সমস্যা নেই, ওদেরকে এন্ডুরেন্স গেমস ওইটা করা ওইটা করা কোনো প্রবলেম। যখন আমাকে স্কুল লেভেলে আসতে হয় তখন আমাদেরকে একটু ওইভাবে ছোট কাল থেকে আস্তে আস্তে করে তৈরি করতে হয়। এবং গেমস এমন একটা ব্যাপার, বাস্কেটবলটার আমি এত চয়েস করছি একটা কারণে, একটা ছোট্ট মাঠে কন্টাক্ট গেম। কোনো বাস্কেটবল প্লেয়ারকে, গার্লস অ্যান্ড বয়েজ, তুমি দেখবা না তারা মাস্তান হয়, তারা কোনো রকম অন্যরকম কোনো সমস্যা থাকে, তারা খুব ফ্রি হয় এবং শেয়ারিংটা শেখে ওরা একজন আরেকজনের কাছ থেকে। কারণ বাস্কেটবল একটা গেম, এটা ইতিহাস করে দেখলা যে সেলফিশ হতে পারে না, সেলফিশ হওয়ার সম্ভাবনা নাই, তাকে সাথে সাথে ফ্রেন্ডশিপটা তৈরি করা হয়, পাস করে বল ড্রিবলিং করে একজন আগের সাথে। তো এইগুলো আমাদের চিন্তা করেই করতে হয়। তারপর আমরা বলবো আমরা কোচ, আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক কিছু ভুল হয়। আমরা যে মানুষ, আমরা তো মানুষ, আমরা খেলতে গেলে রাগ হয়ে যাই, অনেক কিছু বলে ফেলি, আবার কিন্তু পরে গিয়ে আমরা সেটাকে চেষ্টা করি মিনিমাইজ করা। একটাই চিন্তা করি যে আমাদের টার্গেটটা ছিল উইন করা। আর আমাদের প্রথম টার্গেট থাকে যেন বাচ্চারা, ম্যাক্সিমাম বাচ্চারা খেলতে আসে, সবাই যেন খেলতে আসে। কারণ কাউকে হার্ট করে খেলার মাঠ থেকে বের করে দেওয়া এই টেন্ডেন্সি আমি বুলুল ভাইয়ের আন্ডারে কোচিং করেছি, আমার অনেক সিনিয়র, এবং আমরা অনেক বিদেশি কোচ করেছি। এখন পর্যন্ত আল্লাহ রহমতে সবার অনেক কোচের সাথে একসাথে কথাবার্তা বলা হয়। আর এখন তোমরা যারা নতুন আসছো কোচের লাইনে, এটা আরো ভালো। তো এই টলারেন্সটাও ওদের মধ্যে তৈরি করতে হয় আমাদের। এবং আমরা কিন্তু ওই প্যারেন্টস সাথে কথা বলি, প্লিজ একটু যদি ওকে না ছাড়েন, কালকে খেলা আছে। এটা আমি ওই আমার স্টুডেন্টরা জানে যে প্যারেন্টস এর কথা বলি। আবার হয়তো প্যারেন্টস রেফারেন্স, ও যদি ওটা খারাপ করে তাহলে প্যারেন্টস রেফারেন্স দেয়, হ্যাঁ আপনি খালি সারাদিন খেলান, ও পড়বে কোন সময়। এটাও কিন্তু আমরা শুনতে পাই। তো সবকিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কোথাও থেমে যাওয়া চলবে না, থেমে যাওয়া চলবে না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, প্যারেন্টস, স্টুডেন্ট, কোচেস, এরা সব তিনটাই একই সাথে। এটা একটা ট্রায়াঙ্গেল, যে আসি একটা ট্রায়াঙ্গেল যে বলে না, এই যে থ্রি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু দেখেন প্যারেন্টস,
স্টুডেন্ট, কোচেস, এটা যদি জড়িত থাকে, আমাদের ভুল ভ্রান্তি, আমাদের পুরস্কার, আমাদের টার্গেট থাকে একটাই, আমরা নিয়াজ স্যার আপনার কথাটা মনে হয় মিউট হয়ে গেছে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই সবার কাছে, একটা প্রশ্ন বা একটা প্রপোজাল আমার তোমাদের মানে ডেসি বোলার্স এর প্ল্যাটফর্ম থেকে করতে চাই। সেটা হচ্ছে যে স্যারকেও বলছি, স্যার যদি আজকে ফিজিক্স বা কেমিস্ট্রির মতো স্পোর্টস যদি একটা সাবজেক্ট হতো কেমন হতো? it would have made our life way easier. তাই না? খুবই ভালো তাই হতো। না? মার্কিং যদি করা হতো তাহলে কিন্তু ওই কোচিং যে টাইম পায় না, যে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু চায়নাতে দে হ্যাভ ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটি। তো একটা সাবজেক্ট যদি ফিজিক্স এর মতো স্পোর্টস থাকতো, আমার কাছে মনে হয় এটা খুব মানে একটা ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা যে কোনো কিছু মধ্যে। এবং আরেকটা প্রশ্ন স্যার, আপনি হয়তো একটা কিছু সিলেক্টেড প্লেয়ার্সদের নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমার চিন্তাটা হচ্ছে সবগুলা স্টুডেন্ট, একটা স্কুলের অল স্টুডেন্টস তারা খেলবে, তারা খেলার উপকারিতাটা বুঝবে। এন্ড দ্যাট ইজ অনলি পসিবল একটা শুধু আপনি কম্পালসারি সাবজেক্ট করে দেন ফিজিক্স, সরি গেমস এন্ড স্পোর্টস, দেখবেন সব বাচ্চারা আপনার খেলতে আসছে, মার্কিং এর জন্য কোচিং করছে, পড়াশোনা, এবং গ্রেড বি গ্রেড হলে হয়তো একটা ছোট গ্রেড থাকবে, এই গ্রেড না হলে পাশই করবে না। যদি এরকম কিছু থাকতো, কারণ হেলদি নেশনই কিন্তু অনেক কিছু দিতে পারে, তাই না? না, আপনি একটু ভুল করতেছেন, আমি একটু বলি, ভুলটা ঠিক না পা। আপনার আমাদের বাংলাদেশে যত স্কুল আছে, ঢাকা শহরে যেটা স্কুল আছে, আমি ঢাকা শহর নিয়ে কথা বলছি, কয়টা স্কুলে খেলাধুলার সুযোগ আছে আপনি বলেন? হ্যাঁ, আপনি যদি সুযোগ না থাকে আপনি সাবজেক্টটা নিবেন কেন? কিন্তু আমার স্কুলে সানবিমসে প্রত্যেকটা বাচ্চা খেলার সুযোগ পায়। ব্রেক টাইমে প্রত্যেকটা বাচ্চা, তার যদি ইন্টারেস্ট থাকে সে খেলবে, সে ফুটবল খেলুক, হ্যান্ডবল খেলুক, বাস্কেটবল খেলুক, কি না খেলুক, দৌড়াক মাঠে, তার সুযোগ সে পাবে। কিন্তু আমি জানি অন্য স্কুলে এই সুযোগটা হয় না। সো সাবজেক্টটা করলেই তো হবে না, আমাকে তো ফ্যাসিলিটি দিতে হবে। সো আর আমার অথরিটি, আমি বললাম না যে আমাদের সানবিমস, স্কলাস্টিকা বলেন, আমার ইংলিশ মিডিয়াম বাচ্চারা আমাদের বেশ অনেকেই খেলতে পারে, যাদের এখন নিজস্ব মাঠ আছে, ইনডোর জিম আছে। আমরা চেষ্টা করি, এটা আমি অস্বীকার করবো না যে আমরা এই ঠিক আছে, আজকে দেশি বোলারদের এই যে প্রোডিউস এরা যে তৈরি হয়েছে, এটা কোথা থেকে হয়েছে? এই আমাদের এখান থেকে হয়েছে, এবং আরো সামনে আরো ভালো হবে। কিন্তু সাবজেক্ট একবার হয়েছিল বাংলা মিডিয়ামে, বাংলা মিডিয়ামে কিন্তু এডুকেশন সাবজেক্ট একটা হয়েছিল, এবং এটা নাম্বার ছিল, ওটা একটা পয়েন্ট ছিল। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, কয়েকটা স্কুলে ফ্যাসিলিটি দিতে পারছে, ঢাকার অনেক স্কুলে খেলাধুলা শুধু দিতে পারছে না। মাঠ দিবে কোথায়? মাঠ দিবে কোথায়? খেলার জায়গা কোথায়? এটা একটা চিন্তার বিষয়। আমি এখানে অ্যাড করতে চাই, বিকজ আমি মনে হয় এখান থেকে আমি মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি আপনার ইংলিশ ভার্সন আর বাংলা মিডিয়ামে পড়েছি। সো আমার স্কুলে আসলে কোনো স্পোর্টস ছিলই না, অ্যাক্টিভিটি ছিল না, সাবজেক্ট তো দূরের কথা, কোনো স্পোর্টস এর কোনো প্রিয়রি ছিল না। তো আমি আসলে আপনার বিএফটিএস এ শিখেছি বাস্কেটবল, বিকজ আমি ওইভাবে ইনডাইরেক্টলি জানতে পেরেছি যে বাস্কেটবল ওখানে শিখায়। বাট আমার মতো অনেকে আছে যারা স্কুলে পড়ে, যাদের মানে কোনো স্পোর্টস ছোটবেলা থেকে কোনো অ্যাক্টিভিটি নাই স্কুলে, তো তাদের তো ইন্টারেস্টটা গ্রোই হবে না যদি স্কুলে প্লেসই না থাকে, কোনো মাঠই না থাকে। তো আর আরেকটা যেটা, ওটা আমি ওইভাবে বলতে চেয়েছিলাম, এন্ড কোচিং এর সাইডে যেটা স্যার যেটা বলছিল, যে আমি আসলে অনেক লাকি ফিল করি নিজেকে, আমি নিয়াজ স্যার, বুলবুল স্যার, ইভেন সাইদ স্যারকেও পেয়েছি আমার টাইমে। কিন্তু আসলে ওইসব টাইমে আমাকে একবার, আমার একটা কথা মনে আছে যে নিয়াজ স্যার আমাকে একবার বলেছিল যে তুমি অনেক ভালো করবা, তুমি কন্টিনিউ করো খেলা, এই কথাটা যে স্যার আমাকে বলছিলেন, ওই কথাটার জন্য মানে আমি বাস্কেটবল এত দূর কন্টিনিউ করেছি। কোচের যে একটা কথাও যে কত ইম্পর্টেন্ট হইতে পারে, স্যারের মনে আছে নাকি না আমি জানি না, কিন্তু আমি অনেক ছোট ছিলাম, তো স্যার, আমি শুটিং এর সময় লাইনে দাঁড়িয়ে থাকতাম, তো স্যার একদিন আমাকে এসে, আরে মানে চুইংগাম খেতাম মনে হয়, স্যার আমাকে একদিন খালি ঝাড়ি মেরেছে যে চুইংগাম খাবো না, আর একদিন মনে হয় আমি বাস্কেটবলটাকে পা লাগিয়ে লাথি মেরেছিলাম। তো তখন স্যার বলেছিল এই ফুটবলকে পা লাগাবা না। তো ওই দুইটা কথা আমার এখনো মনে আসছে, আমি এখনো ফুটবলকে পা লাগাই না। আর স্যার আমাকে বলেছিল যে তুমি খেলা কন্টিনিউ করো, তুমি অনেক ভালো করবা। তো এই একটা কোচ যখন একটা কথা বলে ইন্সপায়ারিং লাগে। তো আমি মনে হয় না আপনাদের তিনজন ছাড়া আমি অন্য কোনো কোচকে আজ পর্যন্ত দেখেছি যে সিরিয়াসলি লাইক প্লেয়ারকে গ্রুম করার, প্লেয়ারের ভালো চায় এরকম কেউ। যে আমি জেসনের আন্ডারেও কোচ করেছি, যখন আমি ব্যাকে ছিলাম আমি জেসনকে পেয়েছি। তো জেসন এন্ড আপনি স্যার যেরকম প্লেয়ারদের পিছনে লেগে থাকেন, আসলে আজকালকার কোচটা কিন্তু আসলে লেগে থাকে না, আপনাকে বলবে করলে করো, না করলে নাই, তোমার লস, মানে জিনিসটা হচ্ছে এরকম। বাট প্লেয়ার যে গ্রুম করবো, একটা লং টার্ম চিন্তা,
যে আমার প্লেয়ারটা বানাচ্ছি, প্লেয়ারটা যেন ফিউচারে যাবে, এই লং টার্ম চিন্তাটা আসলে এখনকার কোচদের মধ্যে আসলে নাই। আর প্লাস হচ্ছে আমার যেটা মনে হয় যে আপনারা যেরকম একটা টিম, স্যার বলছিলেন যে সবাই একসাথে খেলবো, খেলার মধ্যে আমরা অপোনেন্ট, কিন্তু খেলার পরে হচ্ছে আমরা ফ্রেন্ডস। এটা আসলে আমরা খেলার মধ্যে আমরা অনেক কিছু করি, রাগে আমরা অনেক কিছু মারামারি করি আর গালি দেই মাঝে মাঝে রাগে, কিন্তু আসলে আফটার গেম আমরা কিন্তু সবাইকে বলি যে গেমের মধ্যে যা আছে সব বাদ, আমরাও পার্সোনালি কিছু নেই না, তোমরাও কিছু নেই না। কিন্তু আসলে আজকালকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে এই জিনিসটা নাই। ওরা গেমের মধ্যে আমাকে এটা কেন বলছে, গেমের পরে পুরো লাইফ টাইম ওই জিনিসটা নিয়েই বসে থাকবে যে আমাকে গেমের মধ্যে এই কথাটা কেন বলছে। তো এই ম্যাচুরিটি লেভেলটাও আসলে এই এই জেনারেশনের বাচ্চাদের মধ্যে নাই, যে কোচ আমার ভালোর জন্য বলছে, ও আমার অপোনেন্ট, খেলার পরে তো সবাই ফ্রেন্ডস, এরকম একটা মেন্টালিটি আসলে যখন আপনারা প্র্যাকটিস করি ওই টাইমে কোচের সাইড থেকে কিন্তু আসে, যে কোচ আমরা যখন আমেরিকান স্কুলে যারা স্যার বলতে যে বাইরে যাই, ওখানে যখন আমরা দাঁড়াই কোচ খালি কথা বলে, কোনো প্লেয়ার কোনো কথা বলে না, গেমের মধ্যেও পুরো সাইলেন্ট, কোচ খালি কথা বলে, কোনো প্লেয়ার পুরো গেমে কোনো কথা বলে না। কিন্তু আমাদের আসলে আমরা সবাই সব গায়ে তুমি শুট মিস করছো কেন, আয় তুমি এটা করছো কেন, এটা করছো কেন, মানে এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। তখন প্লেয়ারদের মাঝখানেও একটা লাইক মোটিভেটিং ডিমোটিভেটিং, আমি ভালো খেলি না, আমার প্লেয়ারের সাথে আমার সমস্যা, এইসব একটা মাইন্ডসেট চলে আসে। তো আমার মনে হয় এই সব কিছুই কিন্তু একটা কোচের দায়িত্ব, যে কিভাবে ও টিমটাকে গ্রুম করবে, কিভাবে ও প্লেয়ারটাকে ক্রিয়েট করবে। আমি বলি যে আমি যদি বাস্কেটবল না খেলতাম আমি মনে হয় এরকম হইতাম না, কজ আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, আমি প্র্যাকটিসে মনে হয় কোনো কথাই বলতাম না, আমি আসতাম খেলতাম চলে যেতাম। তো ওই বাস্কেটবলের থ্রুতে আস্তে আস্তে আমি এখন কথা বলা শিখেছি, আমি একটু কনফিডেন্স, আমি লাইভে কথা বলতে পারছি, এটা তো আমি মানে আমার জীবনে বলতে পারতাম না যদি আমি এটা অনেক বড় একটা পাওয়া, রাইট? মেয়েদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া, কিন্তু আমরা কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে তোমাদেরকে ঘরে থাকতে হবে, বাসায় থাকতে হবে, চুপ করে থাকতে হবে, কিছু বলতে পারবা না, এটা পড়তে পারবা না, মানে না না শুনতে শুনতে আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু এই নিচে নামতে 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 মাটি নিচে চলে যায়। তখন আমরা কর্পোরেট লাইফে গিয়ে আমি যখন চাকরি করব, আমি যখন সোশ্যাল ওয়ার্ক করব, তখন কিন্তু সেই কনফিডেন্সটা অনেক দরকার হয়। এই জন্য কোচ এবং টিচার্স এবং প্যারেন্টস এদের সাপোর্ট গুলা মেয়েদের জন্য অ্যাটলিস্ট যারা খেলাধুলার মধ্যে আসতে চাচ্ছে। এবং এই কোচিং নিয়ে আমি ছোট একটা এক্সাম্পল দিতে চাই, যে আমরা যখন আমেরিকান স্কুলে এভরি উইন্টার খেলতে যেতাম, সেখানে আমরা দেখতাম এবং আমরা অপোনেন্ট টিম থেকে আমরা এই প্র্যাকটিসটা শিখেছি, যে কোচের সাথে একজন ম্যানেজার ছিল এবং তার দায়িত্ব ছিল যে সে টিক মার্ক দিবে যখনই কোনো প্লেয়ার একটা পজিটিভ অ্যাক্টিভিটি করবে কোর্টে। পজিটিভ অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে? হ্যান্ডশেক, হাই ফাইভ, কাউকে ধরে পড়ে গেলে কাউকে ধরে উঠানো, কাউকে গুড জব বলা, কাউকে ভালো কিছু বলা, এই ধরনের বিহেভিয়ার গুলো সেই ম্যানেজারটা বসে বসে সবার প্লেয়ার জার্সি অনুযায়ী সে নোট করছিল যে তুমি কয়টা, এবং ইভেন খেলার যারা শেষে হ্যাঁ ইভেন যারা মানে সাবে বসে আছে তারাও যেন একটা বাস্কেটবলে এনকারেজ করে। অনেকে মনে করে রাইট আমি খেলছি না বাট আমার কোনো কাজ নেই, বাট তুমি যে সাবে বসেও এনকারেজ করতে পারো, তোমার ইনপুট দিতে পারো, এটাও কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখেছি, যে তুমি খেলছো না কিন্তু তুমি তাও তুমি অনেক ভাবে তোমার টিমকে এনকারেজ করতে পারো। এই মাইন্ডসেটটা আসলে ক্রিয়েট করাটা অনেক দরকার। হ্যাঁ, এবং এই অ্যাক্টিভিটি মানে মাইন্ডসেট গুলো আসলে ছেলে মেয়ে সবাইকে বেনিফিট করে, তবে আমি বলবো যে মেয়েদের জন্য পার্টিকুলারলি আরো অনেক বেশি অ্যাটেনশন দিয়ে এটা করা উচিত। কারণ আমরা সারা জীবনে খেলাধুলার বাইরে আরো অন্যান্য যত সোসাইটি রিলেটেড প্রেশার ফিল করি, সেটা মেয়েদেরকে আরো অনেক বেশি নেগেটিভলি ইম্প্যাক্ট করে আমি বলবো। কারণ এবং আমরা অনেক সময় দেখি যে মনিকা যেটা বললো সেটা সত্যি, যে আমরা লাকি যে আমরা ভালো ভালো কোচের আন্ডারে খেলা শিখেছি। গুড কোচ, যেটা আমি বলি সবসময়, একটা একটা ইম্পর্টেন্ট কোট, যে গুড কোচ ক্যান চেঞ্জ ইউর গেম বাট আ গ্রেট কোচ ক্যান চেঞ্জ ইউর লাইফ। মানে একটা কোচ কিন্তু বড় হয়ে আমি যখন একটা লিডার হব, আমার আন্ডারে যখন কেউ কাজ করবে, সেই বিহেভিয়ার ভ্যালু গুলো কিন্তু নিয়ে আমি বড় হব। অ্যান্ড এখন আমরা অনেক সময় দেখি কোচদের মধ্যে কোচরা হয়তো রিয়েলাইজ করে না, কিন্তু অনেক ধরনের কমেন্টস কিন্তু কোচরা ফিমেল প্লেয়ারদেরকে বলে ফেলে, যেটা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বা যেটা তাকে তাকে বলে তাকে হয়তো ডিমিন করা হচ্ছে, যে থাকে না যে তোমার তোমার বিয়ে হয়ে গেলে তুমি কিন্তু আর খেলতে পারবা না, বা তুমি তুমি তোমার বাচ্চা হয়ে গেলে তুমি আর খেলতে পারবা না, এই ধরনের কমেন্ট, তুমি দৌড়াইতে পারতেছো না, আর তুমি মেয়ে, তুমি মেয়েরা দৌড়াইতে পারে না, মানে এই ধরনের কিছু সেক্সিস্ট কমেন্ট কিন্তু বলে ফেলে অজান্তেই, হয়তোবা এটা জাস্ট বলে ফেললো,
তার জন্য হয়তো তাকে কোনো ইম্প্যাক্ট করতেছে না, সে হয়তো বাসা চলে গেল, কিন্তু সেই মেয়েটা যখন বাসায় গিয়ে এটার ব্যাপারে রিফ্লেক্ট করবে, চিন্তা করবে, ইট উইল হন্ট হার ফর মেনি মেনি ডেজ এন্ড ইয়ার্স, যে আমাকে আমার কোচ এরকম একটা কথা কোনো একদিন বলেছিল। আমি নিভার কাছ থেকে শুনতে চাই, নিভা অনেকক্ষণ চুপ করে আছে। আচ্ছা হ্যাঁ বলো না, আমি বলো, একটা জিনিস তুমি add বলো, করে তুমি দেই শেষ করে আমি নিভা থেকে যে শুনছি। হ্যাঁ আমাদের অন্বেষাকে মনে হয় সবাই চিনে। অন্বেষা কিন্তু আমাদের কমিউনিটিতে ও হাইটে একটু শর্ট, কিন্তু ওকে, ও যে অনেক ভালো বাস্কেটবল খেলে কিন্তু এটা কিন্তু সবাই ওভাবে দেখে না। সবাই বলে তোমার হাইট শর্ট, তোমার তো হাইট শর্ট, কিন্তু আমার কথা হচ্ছে ছেলেদের টিমেও তো শর্ট হাইট আছে, কিন্তু তুমি ওই ছেলেকে তো বলতেছো না যে তোমার হাইট শর্ট, তুমি আমার টিমে খেলতে পারবে না, কিন্তু ও মেয়ে দেখে ওকে প্লাস একটা অ্যাডিশন যে তোমার হাইট শর্ট, তুমি খেলতে পারবে না। তো এরকম কমেন্টস গুলো আসলে করে যে তোমরা আমরাও দেখেছি ইন্টারন্যাশনাল লেভেলে হাইট ডাজন্ট ম্যাটার বাস্কেটবলে, এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে হাইট কি ম্যাটার করে, কিন্তু বাস্কেটবল আসলে হাইট ম্যাটার করে না। আর আমি বলবো যে যারা শর্ট তারা অনেক ভালো খেলে, তারা অনেক ফাস্ট খেলে, আর তারা অনেক মানে লম্বা, যারা লম্বাদের থেকে অনেক ভালো খেলে, হাইটের জন্য আসলে ম্যাটার করে না। তো নিভা বলো, অ্যাড করতে পারো। ঠিক আছে, তো বাস্কেটবলে তো প্লেসই আছে, যেটা আমি টল প্লেয়ার শর্ট প্লেয়ার কোথায় খেলবে, তো প্লেস করাই আছে, রাইট। এবং ওই শর্ট প্লেয়ার যদি না থাকে, তারা যদি ফাস্ট না হয়, তাহলে তার এই খেলাটা হবে না। যদি এটা কেউ তো বলে থাকে যে আপনার এটাই হচ্ছে কোচকে বুঝতে হবে যে ভালো জি ফাস্ট, এটা আছে না। আমাদের এই আশ্বিন, ও যখন খেলতো কি কি ছিল, ও তো এরকম সুকান্ত, কিন্তু ও তো আমার খালি কথা ছিল যে তুমি এই পাশ থেকে খালি কাট করো, তোমার কাজই হলো খালি ঢুকো। সো ও কি ভালো খেলে না? মনিকাকে বলতাম, মনিকা দাঁড়ায় থাকে এখানে, বল আসবে, বল আসবে, হ্যাঁ সেটাই। আমাদের মানে আশ্বিন মনে আছে সাফিয়ার কথা? সাফিয়া, হ্যাঁ হ্যাঁ, ও বাস্কেটবল লম্বা। খেলবে না, ড্রিবল করতে পারে না। আমি বলছি দরকার নাই ড্রিবল করা, আমাকে দরকার তোমার পোস্ট প্লেয়ার খেলবে, তোমাকে বল পাস দিবে, তুমি ধরবা, বল তুমি মারবে। সাফিয়া ন্যাশনাল টিমে বল পাইছে, যাইতে পারে না, কিন্তু ওর শেষ খেলা, যদি ওর খেলা শেষ হয়, লাস্টের কাছে আজকে আমি ড্রিবল করবো, আমি করো দেখি, তুমি একটু ড্রিবল করে যাও। তো হ্যাঁ, এতটুকু এনকারেজমেন্টের জন্যই কিন্তু সে এত দূর গেছে, সে একটা ন্যাশনাল টিম ট্রায়াল পর্যন্ত গেছে। ওরা কিন্তু কি করে অনেক সময়, কারণ কি দেখো, আমরা তো তোমাদেরকে এই আশ্বিন কি ব্যাপার, একটু একটু খাওয়া দাওয়া কমাও, তোমার সামনে খেলা আছে, এগুলো কোচে বেড়ে, এটা কোচেরা কোনো ইন্টেনশনালি বলেন না, এটা এক ধরনের মানে প্রেশার। ওখানে তো আমি ছেলে আর মেয়ে কাউন্ট করছি, কি করছি বুঝতে পারছো? ওইটা যদি চিন্তা করে আমাকে স্যার আজকে কি বল, হ্যাঁ যে আমাকে স্যার কি বললো, আমি কি বেশি হয়ে গেলাম সবার সামনে, আসলে কিন্তু তা না, এটা অনেক সময় মিস্টেক হয়ে যায়, কিন্তু তোমাকে দেখতে হবে উনি কি তোমাকে বারবার এটা বলতেছে, উনি কি ইন্টেনশনালি করতেছে না কি, এটা যদি একটু খেয়াল করো, তাহলে আমার মনে হয় কি যে এই জিনিস আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, যে যেটাই বলো, দিন শেষে আমরা সবাই কিন্তু সমান, দিন শেষে আমরা ওই যে আশ্বিন বলছে যে দিন শেষে কিন্তু আমরাই এবার একসাথে, ওই যা বলছি বলছি মাঠে কিন্তু শেষ, চিল্লাচিল্লি করছি, রাগ করছি, ওটা কিন্তু ওইখানেই শেষ, ওটা নিয়ে আর মাথা ঘামাই না। আপনি একটা জিনিস ভালো বলেছেন যে ইন্টেনশনটা দেখতে হবে, বিকজ আমরা আসলে বুঝি যে আপনি আমাদের একটা বললেন, আমরা ওই ইন্টেনশনটা বুঝবো আপনি কোন ইন্টেনশনে বলেছেন, কিন্তু আরেকজন যখন এই জিনিসটা বলবে আমরা তখন বুঝবো যে উনি কোন ইন্টেনশনে বলেছে। তো এই জিনিসটা কিন্তু আমরা মেয়ে হিসেবে কিন্তু আমাদের মনে সিক্স সেন্সটা আছে, যে কে কোন ইন্টেনশনে বলে আমরা এটা বুঝে যাই। জি, তো নিভা থেকে শুনতে চাই, নিভা মনে অনেক লেটে স্টার্ট করেছে, বাট আমি নিভাকে দেখেছি ও অনেক ভালো শর্ট টাইম অনেক ভালো ইমপ্রুভ করেছে। আই থিংক অনেক এনকারেজমেন্ট পেয়েছে নিভা সব সাইড থেকে। নিভা বলতে পারো। টোটালি, আসলে যেটা হয় কি, কোচদের বাস্কেটবলের ক্ষেত্রে কোচদের ইম্প্যাক্ট আসলে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট রোল আসলে এখানে ক্রিয়েট করে, যে কোনো অ্যাথলেটের ক্ষেত্রে আর কি। কারণ আমি যেটা বললাম যে আসলে আমি কিন্তু বাসা থেকে অত বেশি সাপোর্ট পাই নাই, বাট যখন আমি বাসা থেকে পাচ্ছি না, আমি যখন মাঠে আসতেছি, মাঠে এসে যখন আমি তখন কিন্তু আমার যখন আমি ওই সাইডটাতে দেখা যাবে যে আমি কিন্তু আমার ফুলটা ট্রাই করতেছি, কারণ কি আমি এতগুলো ব্যারিয়ার পার করে কিন্তু আমি আসছি এখানে খেলতে, তার মানে কি আমি খেলার জন্য বা আমি আমার ফুলটা দিতেই আসছি এখানে। তো এখানে তখন ওখান থেকে যদি আমি আমার এনকারেজমেন্ট এভাবে না পাই না, তখন কি হয় মাঝে মাঝে মনে কাপো যে ইভেন এমন হয় যে না, তখন মনে হয় না ছেড়ে দেই, আসলে হচ্ছে না, কারণ বাসা থেকেও এরকম করতেছে, এখানে মাঠে এসে দেখতেছি না আমার টিমমেটের সাথে মিলতেছে না, বা আমার জন্য কিছু একটা হচ্ছে, বা আমার জন্য টিমটা ফেল করতেছে, কোচও এখান থেকে বলতেছে, তো সব মিলে না তখন প্রেশারটা মনে হয় অনেক বেশি করে আমাদের উপর, ইম্প্যাক্টটা ফলায় আর কি। তো এরকম আসলে আমার সাথে অনেকবার হয়েছে যে না তাহলে আর খেলবো না, ছেড়ে দিই, এরকমও হয়েছে। তখন আবার কোচদের কাছে আসলে থেকে ওরকম ভালো ফিডব্যাক পাওয়ার কারণে আবার আসলে ব্যাক করা হয়েছে, দুইটাই আসলে। হ্যাঁ,
I just want to add actually, basically Ashinapu, you said like tolerance level nine, like they're like এখনের generation যারা ওদের ওরকম tolerance level নাই. It's kind of true because স্কুল থেকে এরকম প্রেসারটা দেওয়া হয় that studies এর একটা প্রেসার থাকে and everything. Like how we did it, like sports kind of teaches us multitasking. So আমরা পড়ালেখা করলাম, আমার schedule একটা টাইমে স্কুলের টাইমে ছিল that I used to come home 3টা বাজে, 4টা থেকে প্র্যাকটিস থাকতো, 4টা থেকে 6টা হতো, at times বাসায় আসতে আসতে and all that 7 o'clock, 4টা থেকে 7 আমি ওখানেই থাকতাম। দেন আমার ঘরে 3টা স্যার আসতো, একটা 8টা থেকে 9টা পড়াইতো, 9টা থেকে 10টা একটা পড়াইতো, 10টা থেকে 11টা একটা পড়াইতো, এরপর আমি বসতাম হচ্ছে আমার হোমওয়ার্ক করতে। সো বেসিক্যালি ইটস কাইন্ড অফ অনেক প্রেসার থাকে আমাদের শোল্ডারের উপর, বাট উই স্টিল লার্ন হাউ টু ডু মাল্টিটাস্কিং, যেটা কাইন্ড অফ ইজ আ গুড থিং দ্যাট আই লার্ন ফ্রম স্পোর্টস। বাট এখনের যে জেনারেশনটা, ইটস হার্ড ফর দেম টু ডু দ্যাট। লাইক পড়ার প্রেসারে মানে কাহিল হয়ে যায় পুরা, পড়ার প্রেসার বলেন বা And I ফ্যামিলি think also প্রেসার। parents don't allow them to plan their life, তাই না? বাবা মাই কিন্তু ওদের রাইট লাইফটা প্ল্যান করে দেয়। বাবা মা কিন্তু যদি একটু তাকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছো যে তোমার 12 ঘন্টা সময়ের মধ্যে তোমার এই কাজগুলো করতে হবে, তুমি তোমার মতো ম্যানেজ করে নাও, তাহলে কিন্তু সে নিজে শি উইল বি বাউন্ড টু ম্যানেজ ইট, নিজের স্কেজুল সে নিজে করে নিবে। কিন্তু এখন কিন্তু মনে হয় বাবা মারা স্কেজুলটা করেই ওকে দিচ্ছে, তোমাকে এটা করতে হবে ভাই, ফলো করতে হবে, তাহলে কিন্তু আর সে তার মাল্টিটাস্কিং এর স্কিলটা করলো না। যেমন আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে বলতো তোমাকে স্কুলে যেতে হবে, আমি কোনো কোচিং এ যাই নাই, আমার বাবা মা বলছে তুমি কোনো কোচিং এ যেতে পারবা না, আর তুমি খেলাধুলা করতে চাইলে করো, তোমার এই কাজগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, তুমি তোমার লাইফ নাও ইউ ম্যানেজ, তুমি কিভাবে করতে চাও জিনিসটা। তখন আমি ভাবে ম্যানেজ করে নিছি যে আমার 1 ঘন্টা সময় লাগবে এটা করার জন্য, আমি একটা স্টুডেন্ট পড়াতাম, সেই স্টুডেন্টকে আমি কখন পড়াবো, আমার নিজের প্র্যাকটিসে আমি কখন যাব, আমার কতটুকু টাকা দরকার আসা যাওয়া করার জন্য, ফাইন্যান্সিয়াল আমার কি লাগবে সেটা করার জন্য, আমাকে কয়টা স্টুডেন্ট পড়াতে হবে, সেভাবে করে আই প্ল্যান্ড মাই লাইফ। আসলে আসলে আই থিঙ্ক বাবা মারা সেই ফ্রিডমটাও এখন দেয় না ফর দেম টু প্ল্যান দেয়ার লাইফ। তো আমরা উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার সেশন। শেষ করার আগে আমি জাস্ট সবার থেকে শুনতে চাই, এবং আই নো দ্যাট a lot of students are watching, a lot of parents are watching, and hopefully a lot of people, teachers and people affiliated with schools are watching. এবং আমরা ছোট করে সবার থেকে শুনতে চাই যে এই যে প্যারেন্টস, কোচেস, প্লেয়ার্স এবং সোসাইটি সবাই মিলে আসলে আমরা কিভাবে হেল্প করতে পারি ফর মোর গার্লস টু কাম ইন টু স্পোর্টস। এবং আমি কিছুদিন আগে কিছু রিসার্চ পড়ছিলাম, সেখানে আমি দেখলাম যে দের আর সাম very nice কিছু রিসার্চ করা আছে in the US where they said that there are several ways in which parents can help. সেটা খুবই সিম্পল কিছু জিনিস ওরা লিস্ট করে দিয়েছে। এক হচ্ছে বাবা মা চাইলে তাদেরকে যদি তার ফাইন্যান্সিয়াল কোনো হেল্প লাগে, যে তার কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করবে, সেখানে তার একটা এন্ট্রি ফি দিতে হচ্ছে, সে টাকাটুকু দিতে পারে। একটা প্লেয়ারের যদি একটা জার্সি লাগে বা কোনো এক্সট্রা ইকুইপমেন্ট লাগে, যে আমি বাসায় বসে প্র্যাকটিস করতে চাচ্ছি, আমার একটা বল লাগবে, আমার একটা হুপ লাগবে, কিছু লাগবে, সেভাবে সাপোর্ট করতে পারে। আসলে there are so many ways in which parents, আমি তো প্যারেন্টস এর কিছু এক্সাম্পল দিলাম, বাট প্যারেন্টস এন্ড কোচেস ক্যান হেল্প more girls coming to the sports. আমি সবার থেকে শুনতে চাই যে কিভাবে আমরা we can work together, এবং আমরা যারা বাবা মারা দেখছে এখন, তাদেরকে আমরা কি অ্যাডভাইস দিতে পারি for their daughters. And anyone can go first. Yeah. I was just thinking, আমরা মানে আমার এক ফ্রেন্ডের he opened this gym, very very well known personality in Bangladesh, কয়েক সপ্তাহ আগে. So Tasfia, me and my son, we all attended the opening, the grand opening. So ওখানে there were a number of very famous both women and men celebrities in their own rights. ওখানে অ্যাথলিট ছিল, সব লেভেলের ছিল. সো ওখানে ওই একটা কথাই সবাই বলছিল যে ইন দ্য মিডস্ট অফ অল দিস দ্যাট ওই প্যারেন্টস এর যে এনকারেজমেন্টটা, সবাই স্টোরি কিন্তু ডিস্টিল ডাউন টু দ্যাট ওয়ান লিটল থিং, যে আমি আমার বাবা মার থেকে কিন্তু এনকারেজমেন্ট না পেলে কিন্তু I would never have been what I am today. So এইটাও I am মানে when Tasi also told me about মানে যে you wanted to do this, I just shot my hand up, I said doesn't matter, I will make the time for this. Because then জিনিসটা কি we were মানে thinking about that very day, because ওইটা হওয়ার পরে Tasfia came up to me and মানে সেই indirectly or directly বলছিল যে বাবা মানে
তুমি আর মা কি করেছো আমার জন্য, এইটা কিন্তু আমি বুঝতাম, কিন্তু এই যে এনাদের কথা শুনে কিন্তু এখন বুঝতে পারলাম যে আসলে without your encouragement I wouldn't have been able to do মানে all that I মানে এই যে বাস্কেটবল খেললাম and all the encouragement you gave me, আমি কিন্তু এটা কিন্তু আগে ক্রিস্টালাইজ মানে হয়ে ওরা বুঝতে পারে নাই আগে। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা যতই বলি যে ইন দি এন্ড অফ দ্য ডে ইটস অলওয়েজ দ্য বাবা মা, দ্য প্যারেন্টস হু আর গোইং টু এনকারেজ দ্য চিলড্রেন। সো এখন তোমরা যে এই মুভমেন্টটা করছো এই যে দেশি বলার্স দিয়ে, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট it should be আমাদের motivation to motivate other parents যে look, these are the reasons why you should allow your children to, your daughter or your son to play. এটার যদি একটা মুভমেন্ট করতে পারো, there is nothing quite like that. মানে এটা মূল মানে actual thing that's holding other children or other girls back হলো যে এই মোটিভেশনাল ফ্যাক্টরটা। সো এটা কিন্তু আমি খুব মানে ওই দিনের পরে কিন্তু এটা আমিও বুঝতে পারছি যে আমি তো এটাকে বুঝে শুনে আমি করি নাই যে হ্যাঁ ওকে আমি let Tasfiya play or you know all girls should play। এটা আমার মোটিভেশন ছিল যে my daughter is the same as my son, I'm going to allow her, and then one thing led to other। কিন্তু এখন এটা বুঝতেছি যে এটা they should we should encourage other people to do it। হ্যাঁ, সো এটাকে that's what I feel now। মানে আমি বুঝতে পারছি আমার বিয়েটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে Sheridan, if you could go next. আচ্ছা, আমি তার আগে একটু কয়েকটা কোয়েশ্চেন আমার ভিতরে আসলো এই ডিসকাশনের মধ্যে দিয়ে। সেটা হচ্ছে অনেক সময় যখন আমরা ইয়াং এজে থাকি, ছেলেমেয়েরা বা মেয়েরা বা ছেলেরা তারা কিন্তু সবাই সবসময় রাইট ডিসিশন নিতে পারে না। বিসাইডস রাইট অ্যান্ড রং কোনটা কি সেই সেন্সটুকু অনেক সময় সবার ডেভেলপ করে না একরকম ভাবে। সেক্ষেত্রে বাবা মার সাপোর্ট, বাবা মার কথাবার্তা শোনা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখানে। আর বাবা মার সাথে বাচ্চাদের একটা ফ্রেন্ড রিলেশনশিপ ডেভেলপ করা উচিত। মা বাবা যদি ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপটা থাকে তাহলে, এবং তারা যদি বুঝতে পারে যে তার বাচ্চা কি চাচ্ছে এবং সেটা রাইট না রং সেটা বুঝে বাবা মারা যদি সে অনুযায়ী বাচ্চাদেরকে সাপোর্ট দিতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের কোনো সমস্যার সৃষ্টি করবে না। আর আরেকটা আমি কথা বলতে চাচ্ছি, কাউসার সাহেব বলেছেন যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে অনেক সময় নেগেটিভ কোচিং থেকে আমরা উই বিকাম স্ট্রং। আমরা নেগেটিভকে কিভাবে ফেস করতে হয় এবং কিভাবে ওভারকাম করতে হয় এগুলো আমরা শিখতে পারি, এবং শুধু স্পোর্টস ফিল্ডে না, নেগেটিভ ব্যাপার স্যাপার স্পোর্টস ফিল্ডের বাইরেও থাকে। সুতরাং ইট মেক্স আস স্ট্রঙ্গার। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নেগেটিভ কোচিংকে ফেস করাটা অনেক সময় গুড আমার কাছে মনে হয়, যে আমরা উই ক্যান বি স্ট্রং, আরো ফাইট করার আমাদের ভিতরে স্পিরিটটা বের হবে। এবং এই নেগেটিভ কোচিং এর ব্যাপারে কিছু মুভিজ আছে, আমি জানি না, আমি ইন্ডিয়ান কিছু মুভি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এর মধ্যে দাঙ্গাল আছে, চাক দে ইন্ডিয়া আছে, যেখানে আমরা মনে হয় যারা ইয়াং প্লেয়ার্সরা আছো দেখতে পারো, সেটা দেখলে মনে হয় আমরা অনেক কিছু ওখান থেকে শিখতে পারবো। আর আরেকটা লাস্ট কথা, স্যার বলছিলেন যে সব স্কুলে খেলার মাঠে সুযোগ হয় না, যার যেটুকু সুযোগ আছে সেই সুযোগ দিয়ে কিন্তু করা যায় অনেক কিছু। ওয়ার দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে, এটা আমি বিশ্বাস করি। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। Yes sir, if you could go next. আমার তো আজকের এই সেশনটা আমাকে অনেক কিছু মানে আমি শিখতে পারলাম তোমাদের মোটিভ, প্যারেন্টসদের কাছ থেকে। দুজনে, কাউসার ভাই তো আমাদের পুরানো প্যারেন্টস, তার সাথে আমার অনেক কথা হতো, ফোনে হতো, তার মানে আম্মার সাথে। তো আমরা এই জিনিসটা আসলে কি আমাদের ডেভেলপমেন্টটা, আমি বলবো যে আমার জায়গা থেকে আমি আমার স্কুলের যে সুযোগ সুবিধা পাচ্ছি, যেভাবে আমরা আমাদের স্কুলটাকে আমরা খেলার সুযোগ করতে পারি, তার বিনিময়ে এখন পর্যন্ত যে অবস্থায় আছি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো অবস্থায় আছি। এবং আমাদের প্যারেন্টসরা যথেষ্ট আমাদের সাথে হেল্প করে, একদম যে কেউ যে না করে না তা না। এবং এন্ড অফ দা সবাই চায় বাচ্চারা একটু খেলে এবং এটা থাকুক, খেলার ভিতরে থাকুক, লেখাপড়া তো করতেই হবে, কারণ আমাদের ফিউচারটা হলো একাডেমিক সাইড। আমরা তো আসলে বিকেএসপির মতো ওরকম স্কুল না, আমাদের প্রথম টার্গেটটাই থাকে হলো আগে একাডেমিক, তারপরে হলো আমাদের এই ইসিএর অ্যাক্টিভিটি গুলো, যেগুলো জীবনে খুবই দরকার। তার সাথে ভেরি ইম্পর্টেন্ট হলো এই যে স্পোর্টস, যাতে এখন সে না বুঝলো যখন সে ইউনিভার্সিটি যাবে তার ফিজিক্যাল ফিটনেসটা সে উপলব্ধি করতে পারে। আর যেই খেলা সে জানুক, এই খেলাটা সে জানবে, ওটা তার জন্য একটা ক্লাস। সে বাস্কেটবল হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক,
হ্যান্ডবল হোক, সে যে একটা খেলা ভালো জানে, সে যেখানে যাক ওইটা তার কাজ দিবে। আমি আশা করি যে আজকের সেশনে এবং দেশি বলার যে সুযোগটা করে দিচ্ছি এবং অনেকে দেখছেন এটা তারাও মনে মনে চিন্তা করবেন যে আসলে স্পোর্টসটাকে আমি সাপোর্ট করা যায়। কারণ শেষে আমি আমার খেলাধুলায় দেখেছি, আমি যখন আমি খেলতে যাই, কত প্যারেন্ট আমাদের পাশে বসে কত এক্সাইটেড থাকে, হারিয়ে গেলে কেমন তাদের ফেস, জিতলে কিরকম লাগে, এই যে একটা মজা, এটা একমাত্র স্পোর্টসই সম্ভব। এটা এরকম একসাথে মিলে প্যারেন্টস, স্টুডেন্ট, হোল স্কুল একসাথে চিয়ার করা একমাত্র স্পোর্টস এর বিকল্প নাই। এবং এখানেই লিডারশিপ তৈরি হয়, এখানেই ডিসিপ্লিন তৈরি হয়, এখানেই মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্পৃহা যোগায়, উৎসাহ যোগায়। সবকিছু নিয়েই আমাদের চলতে হবে। অসংখ্য ধন্যবাদ দেশি বলারদের আবারও, এবং আমাকে এখানে ডেকে আনার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের কথা শোনার জন্য। আমরা আশা করি এরপরে আমরা আরো কনসাস হব প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। ইনশাল্লাহ সবার সাথে ভালো যোগাযোগ করব। Jason, do you want to add something? The young generation, যেটা বলবো হচ্ছে especially the girls, I think coach and parents should be friends, like best friends, because একটা ফ্রেন্ডকে কিন্তু ও সবকিছু কিন্তু শেয়ার করে, and they always feel in their good times and bad times that মানে there's somebody there who can lift me up. So I think এই মানে for example coaches on the court, our parents at home, মানে if they actually could মানে show that যে I'm always there beside you, তাহলে I think the females, the athlete, I think they could rise up more. There are a lot of scope for them to to move forward, and I think if we motivate them well, if we could give them encouraging words, I think they can do something for this country and also for them in person. And I also want to thank Desi Ballers, and also want to congratulate them for winning the prestigious award. I hope you guys will take this platform forward, and whatever you guys are doing, we really appreciate, and we are always there to help you in any sort of help. So thank you so much for giving us this opportunity. Nabila, do you want to add anything? আমি প্রথমত তানিয়া আন্টির সাথে পুরোপুরি একমত হতে চাই, কারণ তানিয়া আন্টি যেটা বললো যে আমাদের স্কুল থেকে যাবে, স্কুলগুলোতে যে একাডেমিক লেভেলে একটা স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করা, এই জিনিসটা আমি তার সাথে টোটালি একমত। কারণ হচ্ছে কি, আমাদের সোশ্যাল ইম্প্যাক্টটা যতক্ষণ আমরা না রাইজ করবো, আমাদের প্যারেন্টসরা কিন্তু আসলে কনভিন্স হবে না। কারণ সোশ্যালটা কিন্তু এখন তাদেরকে করে যে তার ছেলে মেয়ে কি করবে, তো ওর জন্য স্কুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এদিকে বাবা মাদেরকে আসলে কনভিন্স করার জন্য। কারণ সব স্কুল কিন্তু অতখানি প্রিভিলেজ থাকে না। যেমন সানবিমের কথা যেটা বলতে, সানবিমে আসে বা সানবিমের প্যারেন্টস গুলো আসলে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি প্রিভিলেজ, তো তাদের পক্ষে একটা পসিবিলিটি হয়। বাট যদি আমি স্পোর্টস কিন্তু একটা শ্রেণীর জন্য না, স্পোর্টস আমি বিলিভ করি এটা সবার জন্য, সব শ্রেণীর জন্য। তো এর জন্য আসলে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের এখানে রোল মডেলটা ক্রিয়েট করতে হবে স্পোর্টস এর জন্য। তো এর জন্য আমার কাছে মনে হয় গভর্নমেন্ট থেকে বা এইভাবে, যেমন দেশি বলরা যেভাবে আগে আসছে যে না আমাদের বাস্কেটবলটা সবার জন্য হওয়া উচিত, তো এইভাবে আসলে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে আগে আসতে হবে। আদারওয়াইজ এটা পসিবল না যে সব প্যারেন্টসকে আমরা আসলে কনভিন্স করতে পারবো বা সব প্যারেন্টস আসলে দিবে, এই আর কি। Thank you so much. I'm just going to wrap it up. We're kind of in the end of the session. Just in the beginning, যেরকম আমি বলেছিলাম that we're going to have discussions with both athletes, parents, and coaches. We're going to hear their point of views and in the sports sector. Thank you all the viewers who have joined and watched this session. We are going to end this session with one video, so just stay tuned for the video. Thank you. দুই মেয়ে, তো ছোট আমি নিজেও বাস্কেটবল খেলি, ছোট মেয়েটা খেলছে, পাশাপাশি ওরা মার্শাল আর্ট করছে, তাইকোয়ান্ডো। তো খেলাধুলার গুরুত্ব নিয়ে বলতে গেলে তো আসলে বলার অপেক্ষাই রাখে না যে খেলাধুলা কেন খেলবো।
মানে কেন খেলবো না এটাই হচ্ছে বড় কথা, খেলবো না কেন, শারীরিক বৃদ্ধির জন্য খেলাধুলার কোনো মানে বিকল্প নাই, সেই সাথে মানসিক, কারণ করবেটা কি আসলে পড়াশোনার বাইরে আমাদের ছেলেমেয়েরা কি নিয়ে ব্যস্ত থাকবে। বাস্কেটবল শারীরিকভাবে অনেক বেশি ঘামঝাড়ানো একটা খেলা মোট কথা, তো এখানে ফিটনেসটা অনেক তাড়াতাড়ি আসে এবং একটা ডিসিপ্লিন খেলাও বটে, জায়গা কম লাগে, খুব অল্প জায়গার ভেতরে আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে পারি, যেহেতু আমাদের ঢাকা শহরে এত জায়গা কম, তো সেখানে আমরা খুব অল্পের ভেতরে ব্যাপারটা রাখতে পারি দেখেই আমি বাস্কেটবলটাকে এখানে প্রমোট করতে চাই এবং আসুক, আমি চাইবো খেলাটা আসুক, খেলায় আসুক, মেয়েরা বেশি করে আসুক।